তাহলে ম্যাপ প্রজেকশন। ম্যাপ প্রজেকশন দেখো, ম্যাপ প্রজেকশন নর্মালি তো আমরা ক্যালকুলেশন করব না। নর্মালি আমাদের যে ম্যাপ প্রজেকশনের যে থিওরিটিক্যাল যে পার্টটা আছে, সেই থিওরিটিক্যাল পার্টটাই আমরা আলোচনা করব। ঠিক আছে। সুতরাং ম্যাপ প্রজেকশন কাকে বলে যদি আমরা প্রথমেই বলি ডেফিনেশনে, আমি একটু ডেফিনেশনটা রিকল করে দিচ্ছি তোমাদেরকে। না, ম্যাপ প্রজেকশন হচ্ছে গিয়ে যে থ্রি ডাইমেনশনাল একটা ইমেজকে বা গ্লোবের কোনো অংশকে বা গ্লোবকে আমরা যখন টু ডাইমেনশনাল প্লেনে একটি নির্দিষ্ট স্কেলে কিছু নিয়ম নীতি মেনে এগুলো ইনক্লুড করতে হবে, যখন আমরা প্রেজেন্ট করি তখন সেটাকে আমরা বলছি ম্যাপ প্রজেকশন। এখন এই ম্যাপ প্রজেকশনে কিছু কিছু টার্ম আছে, সেগুলো তোমাদেরকে আগে ভালো করে পরিষ্কার হতে হবে। যেমন কি, যেমন আমরা বলি জেনারেটিং গ্লোব, যেমন আমরা বলি অভিক্ষেপ তল বা প্রজেকশন প্লেন, যেমন আমরা বলি বিকাশযোগ্য বা ডেভেলপেবল সারফেস। তাহলে একটা টার্ম আমি এখানে লিখে রাখছি, সেই টার্মগুলো আমি একটা একটা করে আলোচনা করে দিয়ে তারপর আমরা প্রজেকশনের ক্লাসিফিকেশনে যাব। মেনলি আমি বলছি এখানে জোর দেবে থিওরিটিক্যাল পার্টটা, এদের প্রপার্টিজ, এদের গুণাগুণ, এদের কখন ব্যবহার হয়, মানে যে সমস্ত প্রজেকশনের শ্রেণীগুলো আমরা পাবো তাদের ব্যবহার কোথায় হয়, তারা কোথায় অ্যাপ্লিকেবল, তারা কোথায় প্রযোজ্য নয়, বা যদি কোনো প্রজেকশনে আলোর ব্যবহার হচ্ছে তো আলোর ব্যবহারটা কোথায় হচ্ছে। ঠিক আছে, এই ধরনের জিনিস এই ম্যাপ প্রজেকশন থেকে করতে পারে। এখন ম্যাপ প্রজেকশনে আমার কি কি জানার আছে, না প্রথমেই মনে রাখবে যে স্কেল, আমরা স্কেলে পরে আসছি, আগে আসো প্রজেকশন প্লেন। প্রজেকশন প্লেন 2 নম্বর আছে ডেভেলপেবল সারফেস। কি বললাম? ডেভেলপেবল সারফেস। এগুলো মনে হবে একই রকম কিন্তু একটু পার্থক্য আছে। ডেভেলপেবল সারফেস, এই দুটোর আগে আমরা আলোচনা করব জেনারেটিং গ্লোব। কি জেনারেটিং, এটাকে নিয়ে সব তো জেনারেটিং গ্লোব। তারপরে আমরা আসবো 3 নম্বরে স্কেল। এখানে বিভিন্ন স্কেল আছে, যেমন হচ্ছে এখানে স্কেল বলতে আমরা কি কি স্কেল পড়বো। এখানে আমরা পড়বো যেটা হচ্ছে কি তোমার যে নর্মাল স্কেল আছে, তারপর হচ্ছে কি অ্যাকচুয়াল যে স্কেল আছে মানে প্রিন্সিপাল স্কেল বা প্রাথমিক স্কেল। প্রাথমিক বাংলাতে আমি লিখছি, ইংরেজিতে অনেকের অসুবিধা হবে। প্রিন্সিপাল স্কেল বা প্রাথমিক স্কেল, তারপর আছে প্রকৃত স্কেল বা যথার্থ স্কেল। এগুলো জেনে রাখো, এগুলো ডেফিনেশন গুলো থেকে দেখো। প্রজেকশনে নর্মালি হয় ডেফিনেশন তুলে দেবে, না হলে কি দেবে বলো তো, না হলে ওদের প্রপার্টিজ গুলো আছে বা তারা কোথায় ব্যবহৃত, তাদেরকে কোথায় ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো তুলে দেবে। ঠিক আছে, প্রকৃত স্কেল। আর স্কেলের সাথেই যখন আলোচনা করব তখন আমরা যে স্কেল ফ্যাক্টর আছে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে। আর স্কেল ফ্যাক্টরের মধ্যে আমাদের দুটো থাকবে, একটা হচ্ছে কি তোমার রেডিয়াল স্কেল, রেডিয়াল, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল। একটা কি, একটা ট্যানজেনশিয়াল। তাহলে প্রথমেই আমাদেরকে আলোচনা করতে হবে যে জেনারেটিং গ্লোব জিনিসটা কি। না, জেনারেটিং গ্লোব হচ্ছে কি একটা কাঁচের গ্লোব। তোমরা নিশ্চয়ই দেখেছো, অনেকের বাড়িতে এটা থাকবে। গ্লোব বলতে আমাদের যেখানে যেটা পিচ বোর্ডের বোর্ডটা থাকে সেটা না, জেনারেটিং মানে কাঁচের গ্লোব থাকবে, যার ভেতর দিয়ে আমরা আলোর প্রতিসরণ করতে পারবো। ঠিক আছে, আলোকে আমরা পাস করাতে পারবো, পুরোটাই কাঁচের হবে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি জেনারেটিং গ্লোব। এই যে জেনারেটিং গ্লোব থাকবে, এই জেনারেটিং গ্লোবটার তুমি যেখানেই আলো রাখো, এখানে আলো রেখেছো পাস হতে পারবে এদিকে, এদিকে আলো রেখেছো পাস হতে পারবে এদিকে, মানে আলোটা যেন পাস হতে পারে। এই গ্লোবটাকে বলা হয় জেনারেটিক গ্লোব। এবারে হচ্ছে কি এর নির্দিষ্ট একটি স্কেল থাকবে, তাই তো? একটা নির্দিষ্ট স্কেল থাকবে, প্রত্যেকটি স্কেলেই তো অঙ্কন করা হয়। আমাদের পুরো পৃথিবীর যে গ্লোবটা আছে সেই পৃথিবীকে হচ্ছে কি তোমার নর্মালি এই জেনারেটিং গ্লোবে উপস্থাপন করা হয়, কারণ হচ্ছে কি ম্যাপ প্রজেকশনের জন্য। নর্মালি এটার স্কেল হয় হচ্ছে কি তোমার 1 সেমিতে 640 কিলোমিটার। ঠিক আছে, এটা যখন এটার নর্মালি জেনে রাখো যে ওই ক্যালকুলেশন গুলো আমাকে কিছু করতে দেবে না। ঠিক আছে, দুই একটা হয়তো সূত্র থেকে সেখানে বলে দিতে পারে, সেটাও হচ্ছে কি কনিক্যাল প্রজেকশন থেকে বা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন থেকে বা মার্কেটের, এই তিনটের থেকেই কিন্তু তোমাদের আসতে পারে। মানে যদি ক্যালকুলেশন থেকে যদি বলে দেয় এটার প্যারালাল ডিস্টেন্স কত হবে, কোন সূত্র দিয়ে আমরা বের করি, তখন কিন্তু এগুলো মুখস্থ রাখতে হবে। দু একটা মুখস্থ আমি বলে দেবো, সেগুলো মুখস্থ করলেই হবে। তাহলে জেনারেটিং গ্লোব জিনিসটা আর কিছুই না, যেটা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সমন্বিত একটা কাঁচের গ্লোব। যে কাঁচের গ্লোবটাকে আমরা কাজে লাগাই কিসের জন্য, যে গ্লোবটাকে কাজে লাগাই আমরা প্রজেকশন করার জন্য, মানে
3 ডাইমেনশনাল প্লেনকে 2 ডাইমেনশনাল প্লেনে প্রেজেন্ট করার জন্য বা উপস্থাপন করার জন্য, এটাকেই বলা হয় জেনারেটিং গ্লোব। এখন এই জেনারেটিং গ্লোবে দেখো আমরা গ্র্যাটিকুল শিখেছি, এই যে অক্ষরেখা, এই যে দ্রাঘিমা রেখা বা যে অক্ষরেখা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে গ্র্যাটিকিউলস। ঠিক আছে, এইবার আমরা পরেরটাতে চলে যাবো যে প্রজেকশন প্লেন জিনিসটা কি। প্রজেকশন প্লেন বলতে আমরা বুঝি যে প্লেনটার উপর, ধরো আমি এই কাগজটার উপর যে ছবিটা আঁকছি, বা যেখানে আমার ছবিটা চিত্রায়িত হচ্ছে, বা যেখানে আমার ছবিটা আলো পাস হয়ে, ধরো আমি এখানে একটি কাগজ রেখেছি, সেই কাগজের দিক থেকে আমি এখানে আলো দিচ্ছি, আলো এই দিক থেকে এসে কাগজে পড়ছে, তখন কি হবে? তখন এই কাগজটা কি হবে? কাগজটা হবে গিয়ে প্রজেকশন প্লেন। আবার ধরো আমি এই কাগজের উপরেই হচ্ছে গিয়ে ক্যালকুলেশন দ্বারা বা জ্যামিতিক উপায়ে আমি যখন ছবিটা আঁকছি, তখন এই কাগজটা কিসের কাজ করছে? প্রজেকশন প্লেনের কাজ করছে। হয়েছে? আবার ধরো কোনো শঙ্কুকে যদি আমি এভাবে প্রবেশ করাচ্ছি, কোনো শঙ্কুকে বা কোনো সিলিন্ডারকে আমি এভাবে প্রবেশ করাচ্ছি, তখনও সেটা হচ্ছে কি তোমার কি? তখনও সেটা হবে গিয়ে তোমার প্রজেকশন প্লেন, কারণ এই প্লেনটার উপরেই তো আমি কাজটা করব। তাই তো, এই প্লেনটার উপরেই তো আমি কাজটা করবো, তাই যে প্লেনের উপর প্রজেকশনটা অঙ্কন করা হয় সেই প্লেনটাকে বলা হয় প্রজেকশন প্লেন। ঠিক আছে, তাহলে এখন তোমরা বলবে যে স্যার, ডেভেলপেবল সারফেসের সাথে প্রজেকশন প্লেনের পার্থক্য দুটোই তো একই রকম হবে, তাই তো? এখন ডেভেলপেবল সারফেস হচ্ছে গিয়ে যে সমস্ত ডেভেলপেবল যে সমস্ত সারফেসে প্রজেকশনটাকে ডেভেলপ করা যায়। তাহলে কিছু কিছু এমন প্রজেকশন প্লেন আছে, মানে ডেভেলপেবল সারফেস প্রজেকশন প্লেনেরই একটা অংশ। তাহলে ডেভেলপেবল সারফেস হচ্ছে গিয়ে এমন এক ধরনের প্লেন, আমরা ডেফিনেশনে বলতে পারি যে এমন এক ধরনের প্লেন যে প্লেনটা কি হয়, যে প্লেনটা এই জেনারেটিং গ্লোব, আমার তো সমস্ত কাজই জেনারেটিং গ্লোবকে নিয়ে, কি হবে? এই জেনারেটিং গ্লোবকে হচ্ছে কি স্পর্শ করে থাকবে, টাচ করে থাকবে, সেটাকেই বলা হচ্ছে ডেভেলপেবল সারফেস। তাহলে ডেভেলপেবল সারফেস কি কি হতে পারে? না, সিলিন্ডার হতে পারে, একটু দাঁড়াও, সিলিন্ডার হতে পারে, শঙ্কু হতে পারে, এগুলো টাচ করছে, এবং যেটা কি হচ্ছে, এটাকে টাচ করছে, ভেতর থেকে আলো দিচ্ছি, সেই আলো এই প্রজেকশন যে প্লেন, সেই প্লেনের উপর পড়ছে, এটার উপর ডেভেলপ হচ্ছে ছবিটা, এটার উপর ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, এটার উপর ডেভেলপ হচ্ছে। তাই জন্য এই ধরনের প্লেন গুলোকে আমরা কি বলি? ডেভেলপেবল সারফেস। তাহলে ডেভেলপেবল সারফেস বলতে আমরা কি বুঝবো? সিলিন্ডার বুঝবো, বা বেলন বুঝবো, তারপরে কি কোন বুঝবো, বা শঙ্কু বুঝবো। ঠিক আছে, তাহলে মনে রাখবে ডেভেলপেবল সারফেস হচ্ছে যেগুলো জেনারেটিং গ্লোবটাকে স্পর্শ করবে এবং ভেতর দিয়ে বা বাইরে থেকে আলো পাস করিয়ে যেটাকে আমরা সমাজ করে দিতে পারবো, মানে ফ্ল্যাট করে দিতে পারবো। কিন্তু আমার যদি প্রজেকশন প্লেন বলি, সেক্ষেত্রে যদি প্রজেকশন প্লেনের কথা বলি, তখন কিন্তু এটাও ইনক্লুড হচ্ছে। প্রজেকশন প্লেন হচ্ছে কি এই দুটোর মিলিত একটা ফল আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে ডেভেলপেবল সারফেসটা কিন্তু আলাদা জিনিস, যেখানে ধরো এটাকে আমি গোল মতন করলাম, এই কাগজটাকে আমি ব্যালনের মতো করলাম, সিলিন্ডারের মতো করলাম, এই কাগজের সিলিন্ডারের মতো করে এইভাবে আমি একটা ব্যালনের একটা জেনারেটিং গ্লোবের ভেতরে এরকম করে প্রবেশ করালাম, তাই তো? এরকম করে আমি প্রবেশ করালাম, জেনারেটিং গ্লোব ভেতরে থাকবে, তাহলে আমি ভেতরে প্রবেশ করালাম। ঠিক আছে, তখন এই কাগজটাকে আমি আবার যখন সোজা করে নিতে পারবো, ওই ছবিটাকে যখন আবার আমি দ্বিমাত্রিক তলে দেখাতে পারবো, সেটাকেই আমরা বলি ডেভেলপেবল সারফেস, যেটাতে ওই প্রজেকশনটা ডেভেলপ হয়, তখন সেটাকে আমরা বলছি ডেভেলপেবল সারফেস। এটুকুই পার্থক্য, আর কিছু নেই। ডেফিনেশনে দেখবে বইয়ে একই রকম লেখা আছে। এইবারে আসবো আমরা যে স্কেল। দেখো, এখন স্কেল বলতে আমরা প্রিন্সিপাল স্কেল বা প্রাথমিক স্কেল কাকে বলি? না, প্রাথমিক স্কেল বলতে আমরা তাকেই বুঝি, ধরো এই যে জেনারেটিং যে গ্লোবটি আছে, এই জেনারেটিং গ্লোবটি অবশ্যই এটি কাঁচের। এই জেনারেটিং গ্লোবটিতে কি হয়েছে? এই জেনারেটিং গ্লোবটিতে আমরা কিছু অক্ষরেখা এবং কিছু হচ্ছে কি কি দাগিমা রেখা কিছু এঁকেছি, তাই তো? কিছু অক্ষরেখা এবং দাগিমা রেখা এঁকেছি। এখন এই যে অক্ষরেখা এবং দাগিমা রেখাগুলো যেগুলো আঁকা হয়েছে, সেগুলো একটি নির্দিষ্ট স্কেল অনুযায়ী আঁকা হয়েছে। ওই নির্দিষ্ট স্কেলটাকে, যে নির্দিষ্ট স্কেলে একটি জেনারেটিং গ্লোবকে আঁকা হয়, বা জেনারেটিং গ্লোবের উপরে থাকা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলোকে অঙ্কন করা হয়, সেই স্কেলটিকে বলা হয় প্রাথমিক স্কেল বা প্রাইমারি স্কেল। ঠিক আছে, এটা নর্মালি এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি, প্রজেকশনের যত অঙ্ক এটা দিয়ে করি। আমরা করি না যে 1:2 হচ্ছে গিয়ে 640 লাখ বা 640 কিমি, এটা মানে কিমি ধরলে সেটা তোমার আরএফ থাকবে না, তাহলে 1 সেমিতে আমরা 640 কিমি ধরি। ঠিক আছে, তাহলে এইটাতে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করি। এই যে স্কেলটা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রাথমিক স্কেল। হয়েছে, এটা গেল প্রাথমিক স্কেল। এখন প্রকৃত স্কেল কোনটা, অ্যাকচুয়াল স্কেল কোনটা? যখন আমি এই যে জেনারেটিং যে গ্লোব আছে, সেই জেনারেটিং গ্লোবটা
হচ্ছে গিয়ে ধরো আমি এইভাবে প্রজেকশন অঙ্কন করেছি, ঠিক আছে, এইভাবে প্রজেকশন অঙ্কন করেছি, এদিক থেকে ধরো প্রজেকশন এইভাবে আমার ইয়ে হয়েছে, আমি এঁকেছি, তাই তো, প্রজেকশন আমি এইভাবে এঁকেছি প্রজেক্টের দ্বিমাত্রিক তলে। তার মানে কি, তার মানে আমি জেনারেটিং গ্লোবের কোন একটি অংশকে প্রজেকশন প্লেনে আমি এই 3 ডাইমেনশনাল চিত্রটিকে আমি 2 ডাইমেনশনাল যে ইমেজ, সেই ইমেজ আমি দেখিয়েছি। এখন আমি সাপোজ প্রকৃত স্কেল বলতে কি, ধরো হচ্ছে গিয়ে আমি ধরে নিই, যদি হচ্ছে গিয়ে ধরো এটা এক্স আর এটা হলো ওয়াই, দুটি স্থান আছে এক্স ও ওয়াই, এখানেও আমি দেখাচ্ছি এক্স এবং ওয়াই, ধরো এটাকে আমি এই অঞ্চলটাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে, আমি অন্য কালি ফার্দার ইউজ করি বুঝতে সুবিধা হবে। তাহলে এই অঞ্চলটাকে আমি ধরো দেখাচ্ছি প্রজেকশন উপর, আমি প্রজেক্ট করছি, প্রজেক্ট করার পর আমি এটা পেয়েছি। এখন এখানে আমার একটি আছে এক্স, একটি আছে ওয়াই, ঠিক আছে, তার মানে দুটি জায়গা আছে, তাহলে আমি ধরলাম একটি অক্ষরেখার উপর আছে এটি এক্স এবং এটি হচ্ছে ওয়াই, তাহলে আমি ধরলাম এই পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে তোমরা বলো এইখানে এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট, এইখানে যা ডিস্টেন্স, এখানে কি সেম ডিস্টেন্স আছে? এখানে কিন্তু সেম ডিস্টেন্স নেই। তাহলে একটি প্রজেকশনে দুটি বিন্দুর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বের মধ্যে বা দূরত্বের যে স্কেল রিপ্রেজেন্ট করে, বা এই দূরত্বকে যে স্কেল রিপ্রেজেন্ট করে, সেই স্কেলকে বলা হয় প্রকৃত স্কেল। তার মানে মানচিত্রটা, সরি, প্রজেকশনটা আঁকার পর যে স্কেলটা আমি পাবো, যে রেশিওটা আমি পাবো, সেই রেশিওটা হবে গিয়ে তোমার প্রকৃত স্কেল। এই স্কেল কিন্তু আলাদা। এই স্কেল এখানে যে মান, ধরো এখানে তোমার দেখাচ্ছে 1 সেন্টিমিটারে দেখাচ্ছে, আমি তোমাদের সুবিধার জন্য বলছি 1 সেন্টিমিটারে দেখাচ্ছে 500 কিলোমিটার, দেখাচ্ছে তো 1 সেন্টিমিটারে 500 কিলোমিটার। এখানে কি করছে, এটাই দেখাচ্ছে 2 সেন্টিমিটারে 500 কিলোমিটার, তার মানে চেঞ্জ হয়ে গেল। 1 সেন্টিমিটার তাহলে আমার কত দেখাচ্ছে, এখানে 250 কিলোমিটার হিসেবে 1 সেন্টিমিটারে 250 কিলোমিটার দেখাচ্ছে। আমার জেনারেটিং গ্লোবে কি দেখাচ্ছিল, জেনারেটিং গ্লোবে আমার দেখাচ্ছিল 1 সেন্টিমিটারে 500 মিটার, 500 কিলোমিটার। আবার এখানে আমার প্রজেকশনে কি দেখাচ্ছে, যেটা আমি দ্বিমাত্রিক তলে অঙ্কন করেছি, তখন সেটা কি দেখাচ্ছে না, 1 সেন্টিমিটারে হচ্ছে গিয়ে 250 কিলোমিটার। এই যে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গাতে যখন আমরা দ্বিমাত্রিক তলে উপস্থাপন করছি, তখন যে দুটি স্থানের যে দূরত্বের যে অনুপাত, সেই অনুপাতটা পাল্টে যাচ্ছে, তখন আমরা যে প্রকৃত মানটা পাচ্ছি মেজারমেন্ট করে, সেটা হচ্ছে গিয়ে তোমার প্রকৃত স্কেল। তাহলে প্রকৃত স্কেল বুঝতে হলে এর ডেফিনেশনে কিন্তু দিয়ে দিতে পারি যে প্রকৃত স্কেল কোনটা। যদি বলে জেনারেটিং গ্লোবের যে আমি স্কেল পাবো সেটা কি, সেটা হচ্ছে প্রাথমিক স্কেল। যদি বলে যে প্রজেকশন করার পর দুটি স্থানের মধ্যে যে দূরত্ব পাবো সেটি কি, সেটি হবে তোমার হচ্ছে গিয়ে প্রকৃত স্কেল। তাহলে এটাকে বলা প্রিন্সিপাল স্কেল। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল বা রিয়েল স্কেল, ঠিক আছে। এরপরে আমরা যাবো স্কেল ফ্যাক্টর। 3 নম্বরে কি আছে, স্কেলের এ আছে স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর মানে কি, স্কেল ফ্যাক্টর মানে এই যে আমি এতক্ষণ বললাম, মানে প্রাথমিক স্কেল এবং হচ্ছে যে প্রকৃত স্কেল, এই দুটোর যখন অনুপাত করব, তার মানে এখানে আমি দেখাচ্ছিলাম 1:500, তোমার হচ্ছে গিয়ে সমান দেখাচ্ছি 1:250, এই দুটোর অনুপাত। তার মানে আমরা বলতে পারি যে 1:500 অনুপাতে যদি দেখায় তাহলে এইভাবে হয়, তাহলে 1:250। তাহলে তখন কি হবে, তখন এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার স্কেল ফ্যাক্টর। স্কেল ফ্যাক্টর মানে প্রাথমিক স্কেল এবং প্রকৃত যে স্কেল আছে সেই স্কেলের আমরা যখন অনুপাত বের করছি, তখন সেটাকে স্কেল ফ্যাক্টর বলছে, হয়েছে। আবার এই স্কেল ফ্যাক্টর আবার 2 রকমের, একটা হচ্ছে রেডিয়াল, একটা হচ্ছে ট্রানজেনশিয়াল। রেডিয়াল কি না, রেডিয়াল স্কেল বলতে আমরা বুঝি যেটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে, ধরো আমার এই দ্রাঘিমা রেখা আছে, ঠিক আছে, দ্রাঘিমা রেখা আছে, এই দ্রাঘিমা রেখার উপর দুটি পয়েন্ট আছে, একটি এ পয়েন্ট আর একটি হচ্ছে বি পয়েন্ট। এই এইবার দেখো, প্রজেকশনে কিন্তু সবকিছু জিনিস অ্যাডজাস্ট করা যায় না, আমরা প্রজেকশন অঙ্কন করি আমাদের নিজেদের সুবিধার জন্য, কিন্তু জেনারেটিং গ্লোবের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে, তাদের শেপ বলো, তাদের আকার বলো, তাদের আকৃতি বলো, এগুলো এগুলো ঠিক রাখার চেষ্টা করা হয়, কিন্তু আমরা যখন দ্বিমাত্রিক তলে উপস্থাপন করি না, তখন কিছু না কিছু খামতি থেকে যায়। কোন একটা মিলবে তো আর একটা কিছু মিলবে না, ঠিক আছে, স্কেল মিলবে তো তাদের আকৃতি মিলবে না, আকৃতি মিলবে তো তাদের কখনো ক্ষেত্রফল মিলবে না, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে। তাহলে মনে রাখবে রেডিয়াল যে স্কেল ফ্যাক্টর সেটা কি, রেডিয়াল স্কেল যে ফ্যাক্টর হচ্ছে সেটা হচ্ছে কি, আমরা বলতে পারি রেডিয়াল স্কেল বলবো, আগে ফ্যাক্টরটা পরে আসছি। রেডিয়াল স্কেল মানে কি, যখন মানচিত্রের দুটি স্থানের মধ্যে তোমার হচ্ছে কি যে দ্রাঘিমা আছে, সেই দ্রাঘিমা রেখার দৈর্ঘ্যের সাথে আমাদের যে জেনারেটিং গ্লোব আছে, সেই জেনারেটিং গ্লোবের যে হচ্ছে কি তোমার যে অনুপাত, সেই অনুপাত থেকে কি বলছে, সে অনুপাত থেকে বলছে রেডিয়াল স্কেল বলছে।
আর টেনজেনশিয়াল স্কেল কোনটা? টেনজেনশিয়াল স্কেল হচ্ছে তার উল্টোটা, এটা যেমন আমরা দ্রাঘিমা রেখা বরাবর করলাম, এটা হচ্ছে কি অক্ষরেখা বরাবর। অক্ষরেখা বরাবর হচ্ছে কি দুটি স্থানের দূরত্বের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা কি বলছি? সেই অনুপাতকে আমরা বলছি ট্যানজেনশিয়াল স্কেল। তার মানে আমরা যদি ফর্মুলাতে বসাই তাহলে কি বলতে পারি? যে 1:2 ডিনোমিনেটর মানে হচ্ছে হর, লব তো আর হয় না, লব হচ্ছে 1 হয়, ঠিক আছে, একটা মেরিডিয়ানের হবে। আর একটা হচ্ছে কি তোমার যে রিয়েল স্কেল, বা রিয়েল স্কেল মানে হচ্ছে কি তোমার যে প্রকৃত স্কেল, তার মানে হচ্ছে গিয়ে আহ ধরো প্রকৃত স্কেল মানে হচ্ছে কি, আমরা এখানে ছবি না আঁকলে বুঝতে পারবে না। এই যে প্রকৃত স্কেল, প্রকৃত স্কেল মানে হচ্ছে কি তোমার যেটা অঙ্কন করা হয়েছে সেই, এইবারে দেখো কেন এটা হেরফেরটা হয় সেটা আগে দেখো। ধরো আমি এখানে, এখানে তোমার ছবিটা ধরো যদি আমি আরো ছোট ছোট করি তাহলে বুঝতে পারবে। এখানে যদি মেরিডিয়ান গুলো আমি যদি কাছাকাছি করি এইভাবে, বা দূরে দূরে করি, তাহলে দেখো একটা জিনিস এখানে তোমরা খেয়াল করবে, নিচের দিকে যত যাচ্ছ, নিচের দিকে যত যাচ্ছ ডিস্টেন্সটা কিন্তু তত বাড়ছে, ডিস্টেন্সটা কিন্তু তত বাড়ছে, ডিস্টেন্সটা কিন্তু তত বাড়ছে। এখানে আবার ডিস্টেন্স কম আছে। তাহলে আমার যে প্রকৃত যে স্কেল আছে, সেই প্রকৃত স্কেল কত বলেছিলাম? না স্যার, প্রকৃত স্কেল ছিল আমার 1:250। এবার এই মানটা কিন্তু এখানে অনেক সময় দ্রাঘিমা রেখা বরাবর কিন্তু সব সময় সমান থাকবে না, এই মানটাও কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এটা প্রজেকশন যখন প্র্যাকটিক্যালি করবে তখন জিনিসটা বুঝতে পারবে, থিওরিটিক্যালি যতটা বুঝতে পারো ততটা, প্র্যাকটিক্যালি যখন করবে তখন আরো বুঝতে পারবে। কিন্তু এখন মনে রাখো যে আমার যে প্রকৃত স্কেল থাকবে, প্রকৃত স্কেলের সাথে আমার যে মানচিত্রে, যে মানচিত্রে আমি আঁকলাম সেটাও তো প্রকৃত স্কেল, কিন্তু প্রকৃত স্কেল আমার কত বেরিয়েছিল? 1:2, তোমার হচ্ছে কি 250। ঠিক আছে, সেই 1:250 মানটাও কখনো কখনো মেনটেন হবে না। তার ফলে দুটোর কিন্তু একটা তোমার কি আসবে, সেখানেও কিন্তু একটা পার্থক্য চলে আসবে। এই যে দুটোর মধ্যে যে পার্থক্য আসবে তখন সেটাকে বলছে রেডিয়াল স্কেল। মানে রেডিয়াল স্কেল মানে হচ্ছে গিয়ে দ্রাঘিমার সাথে প্রকৃত স্কেলের যে পার্থক্য, সেই প্রকৃত স্কেলের পার্থক্যকে আমরা বলছি আহ তোমার হচ্ছে গিয়ে প্রকৃত, মানে এটা ভূপৃষ্ঠের প্রকৃত স্থান ধরে নিও না আবার। অনেকে ধরে নেয় যে প্রকৃত মানে ভূপৃষ্ঠের প্রকৃত, না, প্রকৃত ওই প্রকৃত না। দ্রাঘিমা রেখা, ওই দ্রাঘিমা রেখা বরাবর যে ডিস্টরশন হয়, আমি কি বললাম প্রজেকশন করার সময় আমাদের বিভিন্ন সময় ডিস্টরশন হয়, মানে কোন একটা তোমার হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে কোথাও ছোট হয়ে যায়, কোথাও বড় হয়ে যায়। ঠিক আছে, স্কেল ঠিকঠাক মেনটেন করা যায় না। তাহলে স্কেল যেহেতু ঠিকঠাক মেনটেন করা যাচ্ছে না, তাই জন্য কি হবে, তাই জন্য এই রেশিওটা বিভিন্ন জায়গায় ভায়োলেট করবে। সবসময় 1 সেন্টিমিটার ওইটা আমরা প্রেজেন্ট করতে পারবো না, কারণ কোথাও বড় হয়ে যাবে, কোথাও ছোট হয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য। আর ট্যানজেনশিয়াল স্কেলটা কি? না, ট্যানজেনশিয়াল স্কেলটা হচ্ছে কি তার উল্টো। এই যে তোমার হচ্ছে গিয়ে নর্মালি যে অক্ষরেখা আছে, সেই অক্ষরেখা বরাবর যে দূরত্ব, সেই দূরত্বের সাথে আমার প্রকৃত স্কেলের যে দূরত্ব, সেই প্রকৃত স্কেল দূরত্বকে যখন আমরা প্রেজেন্ট করি তখন সেটা হচ্ছে গিয়ে ট্যানজেনশিয়াল স্কেল হয়েছে। তাহলে এইগুলো গেল স্কেল বিভিন্ন ফ্যাক্টর গুলো বা স্কেলের বিভিন্ন আমাদের যে শ্রেণীগুলো, সেই শ্রেণীগুলো। এইবার আসবো দেখো, তাহলে এখান থেকে তোমাদেরকে বলে দিই কি পড়তে পারে। এখান থেকে পড়তে পারে এই দুটো, প্রাথমিক স্কেল বা প্রকৃত স্কেল, ডেফিনেশনটা দিয়ে দেবে। ঠিক আছে, আর বা এখানে বলতে পারি রেডিয়াল স্কেল নিয়েও বলতে পারে, ট্যানজেনশিয়াল স্কেলের যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা একবার বইয়ে ডেফিনেশনটা পড়ে নেবে। আমি যেটা বললাম সেই ডেফিনেশনটাই দেখবে বইয়ে বলা আছে। ঠিক আছে, এইবারে আমরা আসবো ক্লাসিফিকেশন। ঠিক আছে, ম্যাপ প্রজেকশনকে ভাস্টলি, বিশাল ভাবে হচ্ছে কি তোমার ক্লাসিফাইড করা যায়। আমি মোটামুটি যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলোই আমি একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ক্লাসিফিকেশনটা আমরা যদি এইভাবে করি, আমি ক্লাসিফিকেশনটা করে নিই, দিয়ে আমি একটা একটা করে বোঝা দিচ্ছি তোমাদেরকে। ম্যাপ প্রজেকশন লিখবে। মূলত দেখো, মূলত তিনটে বেসিসে ভাগ করা যায়। একটা হচ্ছে আলোর উৎস, তাহলে আমি বাংলাতে লিখছি আলোর উৎস। বাংলাতে লিখলে অসুবিধা নেই তো? হয়েছে। 1 নাম্বার হচ্ছে গিয়ে ওই ডেভেলপেবল সারফেস, তার মানে এটার বাংলাটা কি? ডেভেলপেবল সারফেস এর বাংলা হচ্ছে কি তোমার আহ বিকাশযোগ্য তল, বিকাশযোগ্য তল। তার সাথে কি আছে? তার সাথে হচ্ছে গিয়ে আমার এটা গ্লোবাল প্রপার্টিজ, বা হচ্ছে গিয়ে এটাকে বলা হয় যে সামগ্রিক, সামগ্রিকের উপর ভিত্তি করে, আমি এটা আসছি প্রত্যেকটাই গ্লোবাল বলা হয়, গ্লোবাল প্রপার্টিজ উপরে বিশেষ করে। এটা হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে যে সমস্ত প্রজেকশন গুলো নর্মালি করা হয় সেগুলোকে বলা হচ্ছে গ্লোবাল প্রপার্টিজ। সবগুলোই ম্যাথমেটিক্যালি করা হয়, কিন্তু ডাইরেক্ট যেগুলো ম্যাথমেটিক্যালি করা হচ্ছে সেগুলো গ্লোবাল আমরা বলছি। ঠিক আছে, এবং
এটাকে অনেক সময় ড্রয়িং টেকনিকও বলা হয়। কি বলা হচ্ছে? ড্রয়িং টেকনিকের উপর ভিত্তি করেও এটাকে আমরা বলছি। এখন আলোর উৎসর ভিত্তি করে আমরা বলতে পারি একটা পার্সপেক্টিভ, একটা হচ্ছে নন পার্সপেক্টিভ। কি বললাম? একটা পার্সপেক্টিভ, একটা নন পার্সপেক্টিভ। তাহলে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ এটা হচ্ছে গিয়ে ইংরেজিতে লিখো পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ। আর একটা কি নন পার্সপেক্টিভ। আগে এটা ভাগটা করে নি, তারপর আমি একটা একটা করে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? ডেভেলপেবল সারফেস তার মানে বিকাশযোগ্য তল। তার মানে বিকাশযোগ্য তল কত রকম হতে পারে? আমরা জানি একটা কনিক্যাল হতে পারে, একটা তোমার সিলিন্ড্রিক্যাল হতে পারে, একটা হচ্ছে গিয়ে জেনিথাল হতে পারে, একটা হচ্ছে কনভেনশনাল হতে পারে। ঠিক আছে? তাহলে আমরা এখানে ভাগটা করে নাও। ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে আমরা যে ভাগটা পাবো সেটা হচ্ছে কি তোমার, আমি এখানে বেশিগুলো দেখাচ্ছি না, আমি তিনটে করে দেখাচ্ছি। অনেক ভাগ আছে, কনিক্যাল, সিলিন্ড্রিক্যাল, আর একটা হচ্ছে কি তোমার জেনিথাল, আর একটা হচ্ছে কনভেনশনাল। কনভেনশনাল। এখন কনিক্যালের আমরা ভাগ আছে, সেগুলো আমরা এখানে লিখে দিচ্ছি একটা একটা, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখানে মনে রাখবে, বলে দেবে কোনটা কোন ধরনের অভিক্ষেপ। ঠিক আছে? কনিক্যালের ভাগগুলো যেমন কি, কনিক্যাল প্রজেকশন আছে ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, টু স্ট্যান্ডার্ড প্যারালাল, বোনস প্রজেকশন, পলিকনিক প্রজেকশন, ইন্টারন্যাশনাল প্রজেকশন, এ কটা ভাগ আছে। তাহলে সমগ্র কনিক্যালের কি আছে, এখানে যেটা লিখবে সেটা হচ্ছে ওয়ান আর টু স্ট্যান্ডার্ড, ওয়ান অ্যান্ড টু স্ট্যান্ডার্ড। টু স্ট্যান্ডার্ড প্যারালালের উপর ভিত্তি করে 2 নাম্বার লিখবে হচ্ছে গিয়ে বোনস প্রজেকশন। এখানে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে বোনস কোন ধরনের প্রজেকশন, না স্যার কনিক্যাল প্রজেকশন। ঠিক আছে? 3 নাম্বার লিখবে হচ্ছে পলিকনিক প্রজেকশন। পলিকনিক প্রজেকশন, পলিকনিকটাকেই পরবর্তীকালে মডিফাইড যেটা ইন্টারন্যাশনাল প্রজেকশন সেটাকে বলা হয়। আমাদের এই ইন্টারন্যাশনাল বা মডিফাইড যে পলিকনিক প্রজেকশন, সেই প্রজেকশনে কি আঁকা হয়, সেই প্রজেকশনে আমাদের টোপোশিট, সেই টোপোশিট আমাদের অঙ্কন করা হয়। এটা ইন্টারন্যাশনাল প্রজেকশন। ইন্টারন্যাশনাল প্রজেকশন। সিলিন্ডারকে কত ভাগে ভাগ করা যায়? না, সিলিন্ডারকে আমরা বলতে পারি যে অনেকগুলো ভাগ আছে। ন্যাচারাল সিলিন্ডার আছে, সিম্পলি ইকুইডিস্টেন্স আছে, অতগুলো লিখছি না। ল্যাম্বার্ট, আমি লিখছি ল্যাম্বার্ট থেকে। ল্যাম্বার্ট হচ্ছে কি তোমার ইকুয়াল এরিয়া প্রজেকশন যেটা আছে, ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট ইকুয়াল এরিয়া প্রজেকশন। ইকুয়াল এরিয়া, তার আগে দুটো আছে নর্মাল, কিন্তু সেগুলো তোমাদের দরকার নেই। এখানে অনেক কিছুই দরকার নেই তোমাদের, ঠিক আছে? তারপরে হচ্ছে কি তোমার মার্কেটর আছে। তাহলে এখানে আসতে পারে যে মার্কেটর কোন ধরনের প্রজেকশন। ঠিক আছে? মার্কেটর কোন ধরনের প্রজেকশন আসতে পারে। তারপরে গলস প্রজেকশন আছে, গলস প্রজেকশন। হয়েছে? জেনিথাল, এগুলো আমি আলোচনা করে দেবো যে জেনিথাল কাকে বলছে, পার্সপেক্টিভ কাকে বলছে, নন পার্সপেক্টিভ আমি আসছি, দেখো আস্তে আস্তে, একটু ধৈর্য ধরে থাকো। জেনিথাল প্রজেকশন কি? না, জেনিথাল প্রজেকশন কি আমরা অ্যাকচুয়ালি আমরা এখানেও বিভিন্ন ভাগ আছে, এখানেও ভাগ আছে পার্সপেক্টিভ, নন পার্সপেক্টিভ, তাই তো? আমরা যেমন সেই স্টিরিওগ্রাফিক, অর্থোগ্রাফিক, জিওনমনিক, এগুলো সব কিন্তু জেনিথালের আন্ডারে পড়ে। কেন আন্ডারে আন্ডারে পড়ে সেটা বলছে। শুধুমাত্র জেনিথালের এখানে তিনটে ভাগ লিখে রাখবে। সেটা হচ্ছে কি পোলার একটা, আছে ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল, আর একটা হচ্ছে অবলিক বা তির্যক। দেখো এগুলো ডেফিনেশন থেকে আর কিন্তু কোশ্চেন আসে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানের যে ডেফিনেশন গুলো আছে সেই ডেফিনেশন গুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। কনভেনশনাল মানে যে সমস্ত গুলো হচ্ছে কি ডাইরেক্টলি আমার বিকাশযোগ্য তল, যেগুলো আমি ডাইরেক্টলি ক্যালকুলেশনের মাধ্যমে করব, সেগুলো হচ্ছে কি বলা হয় কনভেনশনাল প্রজেকশন। কনভেনশনাল বলতে আমরা কি কি বুঝি? যেমন আমরা বুঝি গ্লোবিউলার আছে, আছে মলয়েড, আমি যেগুলো তোমাদের নাম শুনেছো সেগুলো বলছি, মলয়েড, মলয়েড, মলয়েডস প্রজেকশন। তারপরে ইন্টারাপ্টেড মলয়েডস আছে, ইন্টারাপ্টেড সাইনোসয়েডাল আছে। ঠিক আছে? এই সমস্ত প্রজেকশন গুলো কি, এই সমস্ত প্রজেকশন গুলো হচ্ছে কনভেনশনাল যে প্রজেকশন আছে সেই প্রজেকশনে পড়ছে। সাইনোসয়েডাল লিখতে পারো। ঠিক আছে? আরো দুটো আছে ইন্টারাপ্টেড মডিউল, আর লিখছি না ওগুলো, যেহেতু তোমাদের এগুলো সিলেবাসের বাইরে, এগুলো থেকে কোশ্চেন দেয় না, সেগুলো সেগুলো আর লিখছি না। এখন এই যে সামুদ্রিক, সামগ্রিক এর উপর ভিত্তি করে আমরা আবার ভাগ করতে পারি কি, এটাকে, এই ভাগগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই ভাগগুলো থেকে কোশ্চেন আসে। আমি কি বললাম? যে এই একটি ভাগ আছে যেখান থেকে ডেফিনেশন পড়ে, এই একটি ভাগ যেখান থেকে উদাহরণ পড়ে, আর হচ্ছে কি এই একটি ভাগ যেটি থেকে এই যে সামগ্রিক যেটি, সেটি থেকে কি পড়বে, ডেফিনেশন পড়বে। এখন এই ভাগগুলি কি কি? এই ভাগগুলি না আছে, যেটা তোমরা নাম শুনেছো অর্থমরফিক। কি? অর্থমরফিক, অর্থমরফিক। তারপরে কি আমরা, তারপর সেই হোমোলোগ্রাফিক, হোমোলোগ্রাফিক,
তারপরে আমরা কি জানি, এজিমুথাল, এগুলোর ডেফিনেশন এগুলো কিন্তু পড়ে, বারবার বলছি এগুলোর ডেফিনেশন পড়ে। এজিমুথাল আর কি আছে না, আর আছে গিয়ে ইকুই ডিস্টেন্স, এগুলো আমি বলে দিচ্ছি একটু বাদে। ইকুই ডিস্টেন্স, আরো আছে ট্রু স্কেল আছে, আমি পরে ট্রু স্কেল একটা লিখলাম, ট্রু ট্রু স্কেল। ঠিক আছে, অনেক ভাগ আছে, এগুলো আমি তাও শর্ট করে করার চেষ্টা করলাম, অনেক ভাগ আছে। তাহলে আমি সামগ্রিকটা একবার তোমাদেরকে রিভিশন দিয়ে দিই। দেখো, আলোর উৎসের ভিত্তি করে যেমন পার্সপেক্টিভ নন পার্সপেক্টিভকে আমার আরো ক্লাসিফিকেশন করতে পারে, আমি সেটা লিখিনি। বিকাশযোগ্য তলে যে সিলিন্ড্রিক্যালের আরো আছে সেটা আমি লিখিনি, কনিক্যালেরও আরো আছে আমি লিখিনি। তাহলে মনে রাখবে যে আলোটা আমি কোথায় ব্যবহার করছি, একটা জেনারেটিং গ্লোবের আলোটা আমি কোথায় রাখছি, এর উপর ভিত্তি করে দুটো ভাগ আছে, একটা পার্সপেক্টিভ আছে, একটা নন পার্সপেক্টিভ আছে। পার্সপেক্টিভ মানে যেটা সম্পূর্ণরূপে আমি আলোর ব্যবহার করছি, সেটা হচ্ছে গিয়ে তোমার পার্সপেক্টিভ প্রজেকশন। যেমন আমি কি বলতে পারি, যেমন আমি নোমোনিক প্রজেকশন বলতে পারি, স্টিরিওগ্রাফিক প্রজেকশন বলতে পারি, অর্থোগ্রাফিক প্রজেকশন বলতে পারি, যেগুলো পোলার এরিয়া, সব কিন্তু পোলার এরিয়ার নয়, কি যেমন পোলার এরিয়ার ইকুইডেন্সিয়াল যে প্রজেকশন, সেই প্রজেকশন কিন্তু নয়। ঠিক আছে, আলোর উৎসের উপর এই তিনটে কিন্তু মনে রাখবে। তাহলে কি কি বললাম, যে পোলার এরিয়ার যে স্টিরিওগ্রাফিক আছে, জিওনোমনিক আছে, ঠিক আছে, আর অর্থোগ্রাফিক আছে। এই তিনটে হচ্ছে পার্সপেক্টিভ, যেগুলোতে আলোর ব্যবহার করা হয়, আর নন পার্সপেক্টিভ হচ্ছে যেগুলোতে আলোর ব্যবহার করা হয় না। এখন এই দুটোর মাঝে আরেকটি পার্সপেক্টিভ আছে প্রজেকশন, সেটি হচ্ছে সেমি পার্সপেক্টিভ, যেটি তোমাদের বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন রকম দেওয়া আছে। যেমন সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা আগে গতবারের এসএসসি তে পড়েছিল। ঠিক আছে, কি সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা কোন ধরনের অভিক্ষেপ, এটা নিয়ে অনেকেরই ডাউট আছে। এটা আশিস সরকারের বইয়ে দেখবে নন পার্সপেক্টিভে দেওয়া আছে, এবং আরো যে সমস্ত রাইটারের বইয়ে, যে সেই সমস্ত রাইটারের বইয়ে কেউ কেউ সেমি পার্সপেক্টিভে এটা ফেলেছেন। ঠিক আছে, তার মানে এটা এসছিল আর কি। তাহলে যদি আসে পরীক্ষাতে কি করবে, এটা যদি আসে তাহলে কিন্তু ডিপেন্ড করছে এসএসসি কোন বই থেকে উত্তরটা দেবে, সেটার উপর ডিপেন্ড করছে। কারণ কিছু বই এটাকে, আবার শঙ্কর অধিকারীর বই যদি পড়ো, সেখানে আবার লেখা আছে যে নন পার্সপেক্টিভে লেখা আছে, মানে এখানে আলোর ব্যবহার হয় না। তাহলে এটা নিয়ে কিন্তু ডাউট আছে প্রত্যেকের। কারণ কিছু কিছু জায়গাতে কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালে আমরা নর্মালি কিছু জায়গাতে আলোর ব্যবহার করে থাকি, আবার কিছু কিছু সময় এটাকে আলোর ব্যবহার ছাড়াই করা যায়। তাই জন্য এটাকে সেমি পার্সপেক্টিভে রাখা হয়েছে। ঠিক আছে, আর নন পার্সপেক্টিভ প্রজেকশন কোনগুলো, যেগুলো আমরা আলো ছাড়াই যে সমস্ত প্রজেকশন গুলো করি, সেগুলোকে আমরা নন পার্সপেক্টিভ প্রজেকশন আমরা বলে থাকি। বুঝছে, যেমন আমরা পোলার এরিয়ার যে ইকুই ডিস্টেন্স যে সমস্ত প্রজেকশন গুলো আছে, সেগুলো কি, সেগুলো হচ্ছে কি তোমার আহ পড়বে হচ্ছে কি নন পার্সপেক্টিভ এর প্রজেকশন পড়বে, যেমন ইকুয়াল এরিয়া প্রজেকশন, পোলার এরিয়ার ইকুই ডিস্টেন্স প্রজেকশন, বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, এগুলো হচ্ছে সিলিন্ড্রিক্যাল। তোমার হচ্ছে কনিক্যাল প্রজেকশন উইথ টু স্ট্যান্ডার্ড প্যারালাল, সাইনোসয়েডাল প্রজেকশন, এগুলো কি, এগুলো হচ্ছে কি সবই পড়বে হচ্ছে কি তোমার অদৃশ্যানুর, যেখানে মনে রাখবে যে আলোর ব্যবহার আমার হচ্ছে না, হয়েছে। তাহলে এগুলো নন পার্সপেক্টিভ এখানে লিখে রাখবে, সেমি পার্সপেক্টিভ একটা ভাগ করে রাখবে, সেমি পার্সপেক্টিভ তোমরা লিখে রাখবে খাতায়, ইয়ে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল দুটোই হবে। এবার ওখানে অপশন দেখে কিন্তু করবে। এটা আমিও বলতে পারবো না এসএসসি কোনটা উত্তর নেবে, গতবারে ফাইনাল অ্যান্সার কিতে কি নিয়েছিল সেটা হয়তো আমি এই মুহূর্তে বলতে পারবো না। ঠিক আছে, এইবারে আমরা চলে আসবো, এটা পরে আসবো, এগুলো আমরা পরে আলোচনা করব। এই যে সামগ্রিক যে গ্লোবালের উপর ভিত্তি করে আমার যে শ্রেণীবিভাগটা আছে, যেমন অর্থোমরফিক এগুলো কি জিনিস, হোমোলোগ্রাফিক কি জিনিস, ইকুইডিস্টেন্স কি, এজিমুথাল কি, এবং ট্রু স্কেল কি, এগুলো হয়েছে। তাহলে দেখো, প্রথমে আমরা আসবো এই হোমোলোগ্রাফিক। আমি কি বলেছি, প্রজেকশনের মাধ্যমে, সব প্রজেকশনে সবটা দেখানো যায় এমনটা কিন্তু ঠিক নয়। কোনো প্রত্যেকটা প্রজেকশনের কিছু না কিছু খামতি আছে। আমি কি বলেছিলাম প্রথমেই, যে একটা প্রজেকশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়। ঠিক আছে, আমি বলবো যে প্রজেকশনটা অ্যাপ্রোপ্রিয়েট, এটাতে সবকিছু ঠিকঠাক দেখানো হচ্ছে, নয়, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে আমরা বলবো যে ইনসাফিসিয়েন্ট, প্রত্যেকটাই। তাই জন্য বিভিন্ন ধরনের প্রজেকশনের উদ্ভব হয়েছে। তাহলে প্রথমেই আমরা গ্লোবাল প্রপার্টিজ এর উপর ভিত্তি করে আমরা ভাগটা করছি, বা এটাকে নর্মালি আমরা ভাগটা করছি গ্লোবাল প্রপার্টিজ এর উপর ভিত্তি করে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা পাবো গ্লোবাল প্রপার্টিজ এর উপর ভিত্তি করে কি পাবো, হোমোলোগ্রাফিক। এটাকে কি বলা হয়, হোমোলোগ্রাফিকটাকে বলা হয় ইকুয়াল এরিয়া প্রজেকশন। এই টার্মগুলো মনে রাখবেন, হোমোলোগ্রাফিক,
বা এটাকে ব্র্যাকেটে লিখছি ইকুয়াল এরিয়া, তোমাদের বুঝতে সুবিধা হবে। ইকুয়াল এরিয়া তার মানে আমরা জেনারেটিং গ্লোবে যে এরিয়াটা আমরা যে এরিয়াটা আছে সেই এরিয়াটা আমরা সেই প্রজেকশন প্লেনে উপস্থাপন করছি। অ্যাকচুয়ালি তো জেনারেটিং গ্লোবকে নিয়ে তো সমস্ত কাজ কারবার করা হয়। তাহলে হোমোলোগ্রাফিক প্রজেকশন হচ্ছে সেই প্রজেকশনটা যেখানে ভূপৃষ্ঠের মানে জেনারেটিং গ্লোবের উপরে থাকা যে তোমার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে আমরা প্রকৃতভাবে উপস্থাপন করছি সঠিকভাবে, তখন সেটাকে বলছে হোমোলোগ্রাফিক প্রজেকশন। হয়েছে? তাহলে এখানে আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি যে মনে রাখবে কি করা হচ্ছে না, ভেরিয়াস পার্টসটা পৃথিবীর, আমরা এখানে জেনারেটিং গ্লোব কথাটা বলছি না, বলবে পৃথিবীর বিভিন্ন অংশকে যখন প্রকৃতভাবে ঠিকঠাক ভাবে দেখানো যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি এরিয়াটা, আয়তনটা, পার্টস গুলোকে, অংশগুলোকে যখন ঠিকঠাক ভাবে দেখানো যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি হোমোলোগ্রাফিক, হোমোলোগ্রাফিক অভিক্ষেপ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, তাহলে আমি এখানে লিখেই দিই যে বিভিন্ন, আচ্ছা, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশকে যখন দেখানো হচ্ছে, যখন প্রকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়, দেখো বলা যে প্রকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয় তখন সেটাকে বলছে হোমোলোগ্রাফি। চেষ্টা করা হয় তখন কি বলা হচ্ছে, তখন সেটাকে বলছে হোমোলোগ্রাফি। উদাহরণ হিসাবে বলতে পারি যে বেলনাকার অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল যে সমস্ত অভিক্ষেপ গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ইকুয়াল এরিয়া, নির্দিষ্ট আয়তনকে দেখানো হয়, যে নিরক্ষীয় অঞ্চলকে দেখবে দেখানো হয়। বা বিভিন্ন ধরনের আমাদের রাবার যদি বলে প্রোডাকশন দেখাও, ঠিক আছে, বা তোমার হচ্ছে গিয়ে কফির প্রোডাকশন দেখাও, তার মানে ওগুলো কি, ওগুলো ক্রান্তীয় অঞ্চল। ঠিক আছে, ক্রান্তীয় অঞ্চলের জন্য বেলনাকার অভিক্ষেপ একদম অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কারণ হচ্ছে গিয়ে ব্যালনের যেখানে প্রজেক্টেড হয় অংশটা, আমরা যদি জেনারেটিক গ্লোব এটা হয়, আমরা আলোচনা করবো পরে, জেনারেটিক গ্লোব যদি এটা হয় আমাদের, ঠিক আছে, কি হচ্ছে, ব্যালনকে যদি আমরা স্পর্শ করাই, কোথায় টাচ করছে যেখানে টাচ করবে, এই যেখানে টাচ করছে এই অঞ্চলগুলোতে তোমার হচ্ছে গিয়ে যে স্থানগুলোর আয়তন বা আকৃতি একই থাকবে। তাই জন্য নিরক্ষীয় অঞ্চল বরাবর টাচ করবে, তাহলে নিরক্ষীয় অঞ্চল বরাবর যখনই টাচ করবে তাহলে নিরক্ষীয় অঞ্চল বরাবর এর আকৃতিটা বা এর আয়তনটা বা স্কেলটা কিছুটা পরিমাণে ঠিক থাকবে। তাই জন্য কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল বরাবর আমাদের যে হোমোলোগ্রাফিক বা ইকুয়াল এরিয়া যে সমস্ত প্রজেকশন গুলো সেগুলো কিন্তু যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখানে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে নিরক্ষীয় অঞ্চলের জন্য কোন ধরনের প্রজেকশন সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তখন বলবো স্যার ইকুয়াল এরিয়া প্রজেকশন সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। ইকুয়াল এরিয়া যদি বলে হোমোলোগ্রাফিক তাহলে সব থেকে বেস্ট হয় হচ্ছে কি তোমার যে নিরক্ষীয় যে অঞ্চল আছে সেই নিরক্ষীয় অঞ্চলগুলোকে আমরা সঠিকভাবে কিন্তু দেখাতে পারবো। তাহলে এটা গেল ইকুয়াল এরিয়া। তারপর আছে দেখো অর্থমরফিক। অর্থমরফিক মানে কি, অর্থমরফিক, অর্থমরফিক, অর্থমরফিক এটাকে বলা হয় ট্রু শেপ, ট্রু শেপ। এটা কিন্তু এরিয়া, ট্রু এরিয়া বলতে পারি, ট্রু শেপ। শেপ মানে জিনিসটি দেখতে যেরকম আছে, বুঝলেন তো, শেপটা কিরকম হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক আছে, বা এটা শেপ হচ্ছে গিয়ে এর মতো, বা এটার মতো এরকম দেখতে, মানে কিরকম দেখতে, শেপ মানে কি রকম দেখতে। তাহলে আমাদের ভূপৃষ্ঠে যে কোনো একটি পার্টস আছে বা অংশটি আছে, সেই অংশটি যেরকম দেখতে, সেই অংশটিকে যদি আমরা দ্বিমাত্রিক তলে ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট করতে পারি তখন সেই প্রজেকশন গুলো হয় অর্থমরফিক। কি বললাম, শেপ বা আকৃতি, এখানে শেপ বা আকৃতি যখন বজায় রাখা হচ্ছে তখন তাকে আমরা বলছি অর্থমরফিক। অর্থ মানে হচ্ছে কি কি ভূপৃষ্ঠ, মরফিক মানে হচ্ছে কি যে ভূমিরূপ। তাহলে পৃথিবীর ভূমিরূপের যে আকৃতি, সেই আকৃতিটাকে যখন ঠিক রাখা হয়, এটা দেখবে কিন্তু বিভিন্ন বই আবার উল্টো দেওয়া আছে, এটা এইরকম ভাবে করা আছে। এটা আমি কিন্তু তোমার এনসিটির বই থেকে ডেফিনেশনটা বলছি। তাহলে অর্থমরফিকের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন হচ্ছে গিয়ে যখন ট্রু শেপ বা আকৃতি, তাহলে শেপ বা আকৃতি যখন বজায় রাখা হচ্ছে, তাহলে আকৃতি যখন বজায় রাখা হয় তখন সেটা কি, তখন সেটা অর্থমরফিক, তখন সেটাকে বলা হয় অর্থমরফিক প্রজেকশন, বা এটাকে অনেক সময় ট্রু শেপ প্রজেকশনও বলা হয়। ঠিক আছে,
এই ডেফিনেশন গুলো বারবার বলছি কেন, কারণ এই ডেফিনেশন গুলো থেকেই পরীক্ষাতে কোশ্চেন আসে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে। 3 নম্বরে আছে গিয়ে ট্রু স্কেল, একটা করেছিলাম কি ট্রু স্কেল বা ইকুই ডিস্টেন্স। কি করেছিলাম? ইকুই ডিস্টেন্স, ইকুই ডিস্টেন্স বা এটাকে বলা হয় ট্রু স্কেল। ট্রু স্কেল তার মানে কি? তার মানেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে কোনো একটা পয়েন্ট থেকে, কোনো একটা পয়েন্ট ধর ভূপৃষ্ঠের এই পয়েন্ট থেকে এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে, 4টে জায়গা আছে, ঠিক আছে, এই 4টে জায়গা আছে। এখন এখান থেকে যে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, আর এখান থেকে এর দূরত্ব, ধরো এখানে 10, এখানে 10 ইউনিট, আমি কথা সাপোজ একটা তোমরা ধরে নাও, বোঝার জন্য বলছি, এখানে 10, এখানে 5, আচ্ছা এখানেও 10 ধরো, তাহলে বুঝতে সুবিধা হবে, এখানেও 10, এখানেও 10 আছে। যাই হোক, ইউনিটটা তোমরা কনভার্ট করে নিও। এটা হচ্ছে গিয়ে আমাদের জেনারেটিং গ্লোবে আছে। এখন এটাকেই যখন আমি প্রেজেন্ট করছি, আমি যখন ইয়েতে প্রেজেন্ট করছি 2 ডাইমেনশনাল প্লেনে, তখন আমার এইভাবে একটি পয়েন্ট থেকে এখানেও এ আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, এখানেও ডি আছে। এই 4টের মধ্যে দূরত্ব এখানেও হচ্ছে কি ধরো 2, আমি ইউনিটে বলছি 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2। তার মানে হচ্ছে গিয়ে ইকুই ডিস্টেন্সে হচ্ছে কি কোনো একটি বিন্দু থেকে যখন প্রত্যেকটি স্থানের বা যে জায়গাগুলোকে আমি দেখাচ্ছি সেই জায়গাগুলোর দূরত্ব এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, দূরত্ব কি দূরত্ব সমান থাকতে পারে, দূরত্ব একই থাকছে, কার রেসপেক্টিভে? জেনারেটিং গ্রুপের রেসপেক্টিভে। তখন সেটাকে আমরা কি বলছি? তখন সেটাকে আমরা বলছি ইকুই ডিস্টেন্স বা ট্রু স্কেল হচ্ছে কি তোমার প্রজেকশন। হয়েছে? ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা হচ্ছে গিয়ে যেখানে হচ্ছে গিয়ে কোনো একটি সেন্টার থেকে বিভিন্ন যে সমস্ত পয়েন্ট গুলো আছে বিভিন্ন দিকে দূরত্বটা হচ্ছে গিয়ে, সরি দূরত্বটা বলছি, এখানে হচ্ছে গিয়ে তোমার যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কিন্তু ম্যাচ করছে, ঠিক আছে। যখন ডিস্টেন্সটা ম্যাচ করছে তখনই হচ্ছে গিয়ে তোমার সেটাকে বলছে ইকুই ডিস্টেন্স। 4 নম্বর আছে দেখো, কিছুটা একই রকম থাকবে, এটাকে বলছে এজিমুথাল, আমরা পড়েছিলাম না, ট্রু বিয়ারিং, ঠিক আছে। এজিমুথাল, তাহলে এখানে ডাইরেকশনটা বিভিন্ন দিকে যে দূরত্ব বা ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা সমান থাকছে কোন একটা বিন্দু থেকে, এটা মনে রাখবে ইকুই ডিস্টেন্স। এরপরে আছে কি কি এজিমুথাল, এজিমুথাল বা এটাকে বলা হয় ট্রু বিয়ারিং। ট্রু বিয়ারিং, বিয়ারিং মানে কি? বিয়ারিং মানে হচ্ছে কোণ বা অ্যাঙ্গেল। ওই ট্রু ইকুয়াল ডিস্টেন্স, ওটাই ট্রু ইকুয়াল ডিস্টেন্স, ওটাই ট্রু ইকুয়াল ডিস্টেন্স বা ইকুই ডিস্টেন্স, কোনো কিন্তু পার্থক্য নেই, বিভিন্ন বই বিভিন্ন আছে। যেমন তোমার হচ্ছে কি জেনিথালকে বিভিন্ন জায়গাতে প্লেনার হিসেবেও ব্যবহার করা হয়, টার্ম গুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্ম গুলো ব্যবহার করে, ঠিক আছে। এইবার হচ্ছে কি ধরো ট্রু বিয়ারিং, ট্রু বিয়ারিং এ বিয়ারিং মানে তোমরা বুঝতে পারছো যে বিয়ারিং মানে হচ্ছে কি অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে কি জেনারেটিং গ্লোবে ধরো এই একটি জায়গা আছে, এই পয়েন্ট থেকে আছে, এই বি পয়েন্ট আছে, ঠিক আছে, এই অ্যাঙ্গেল বি পয়েন্ট এই জায়গা আছে, এই জায়গার থেকে এই বি এর যে অ্যাঙ্গেল আছে ধরো আমি ধরছি 60 ডিগ্রি। এখন আমি যখন 2 ডাইমেনশনাল প্লেনে যখন আমি এটাকে তুলে নিয়ে আসছি, তখন আমার যদি এরকম বিতে গিয়ে হচ্ছে কি তোমার 60 ডিগ্রি থাকে, তখন সেটাকে বলা হচ্ছে ট্রু বিয়ারিং প্রজেকশন। বুঝতে পারছো তো? ট্রু যেখানে অ্যাঙ্গেলটা, যেখানে কোনটা কোনটা ঠিকঠাক রাখা হয়, সেই জন্য মার্কেটের প্রজেকশন। মার্কেটের প্রজেকশন কেন নাবিকরা ইউজ করে? কেন নাবিকরা ইউজ করে? কারণ যাতায়াতের সুবিধার জন্য। কারণ ওই যে জেনারেটিং গ্লোবে যা থাকে এখানেও তাই রাখার চেষ্টা হয়। তার সাথে হচ্ছে গিয়ে তোমার যে শেপ, যে তোমার হচ্ছে গিয়ে এরিয়াটা, সেই এরিয়াটাও ঠিক রাখা হয়। সেই জন্য কি হয়, সেই জন্য মার্কেটের প্রজেকশনে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি সব থেকে নাবিকরা বা হচ্ছে কি যারা ডাইরেকশনের কাজে লাগায় তাদের কিন্তু ব্যবহার সব থেকে বেশি করে তারা মার্কেটের প্রজেকশন। তাহলে এখানে মনে রাখবে এজিমুথাল যে প্রজেকশন আছে সেই প্রজেকশনে ট্রু বিয়ারিং কোন একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুর বা কোন একটি স্থানের যে কৌণিক দূরত্ব, সেই কৌণিক দূরত্বকে সব সময় তোমার হচ্ছে গিয়ে একই রাখার চেষ্টা করা হয়। হয়েছে? তাহলে এটা গেল এজিমুথাল। এই 4টে ছাড়াও, একটু দাঁড়াও, এই 4টে ছাড়াও আরেক ধরনের প্রজেকশন আছে, ঠিক আছে। আচ্ছা, এটার উদাহরণগুলো বলা হয়নি না। দেখো, অর্থমরফিকের যে উদাহরণ সেটা আমরা বলতে পারি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক বা অর্থমরফিক। অর্থমরফিক ইকুই ডিস্টেন্স কোনটা হবে?
ইকুই ডিস্টেন্স মনে রাখবে, পোলার জেনিথাল ইকুই ডিস্টেন্স প্রজেকশন এটা কি? পোলার জেনিথাল ইকুই ডিস্টেন্স প্রজেকশন। এজিমুথাল আমরা সহজেই পেলাম যে এজিমুথাল যে প্রজেকশন আছে সেটা কি? এটা হচ্ছে নমনিক প্রজেকশন বা মার্কেটর প্রজেকশন আমরা বলতে পারি, মার্কেটর বলতে পারি, বা নমনিক প্রজেকশন আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই এক্সাম্পল গুলো মনে রাখবে। এটা সব মনে রাখবে। মার্কেটার মানে কোন অ্যাঙ্গেল ব্যবহার করে? রাম লাইন ব্যবহার করে। রাম লাইন ব্যবহার করে কি মাপে? অ্যাঙ্গেল মাপে। ইকুই ডিস্টেন্স না পোলার জেনিথাল ইকুই ডিস্টেন্স যে প্রজেকশন আছে। অর্থোমরফিক মানে অর্থোমরফিক তোমার আমরা জানি যে হচ্ছে কি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক বা পোলার জেনিথাল যে অর্থোমরফিক যে প্রজেকশন গুলো আছে সেগুলো ট্রু শেপ গুলোকে ঠিক রাখার চেষ্টা করা হয়। এটা ছাড়াও আরেক ধরনের প্রজেকশন আছে, সেটাকে বলছে অ্যাফিলেটিক প্রজেকশন। কি বলা হয়? অ্যাফিলেটিক। অ্যাফিলেটিক প্রজেকশন। দেখো এই প্রজেকশন গুলো কোনো নিয়ম মানে না। এগুলোতে প্রজেকশনে যে জেনারেটিং গ্লোবে যে আয়তন, যে আকৃতি, যে দিক, কোনো কিছুই মানা হয় না। এই সমস্ত প্রজেকশন গুলোকে কি বলা হয়? হচ্ছে কি অ্যাফিলেটিক প্রজেকশন বলা হয়। যেমন পলিগনিক প্রজেকশন। পলিগনিক প্রজেকশনে হচ্ছে কি এই সমস্ত কোনো নিয়ম নীতি এইসব কোনো মানা হচ্ছে না বলে তাহলে এগুলোকে বলছি অ্যাফিলেটিক প্রজেকশন। তাহলে ডেফিনেশন গুলো মনে রাখবে কি কি বললাম। এটা হচ্ছে পলিগনিক প্রজেকশন, পলিগনিক প্রজেকশন হয়েছে। আর আমি রিপিট করছি না, এটা আমি নেক্সটে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এইগুলো গেল হচ্ছে কি যে গ্লোবাল যে প্রপার্টিজ আছে সেই গ্লোবাল প্রপার্টিজ এর উপর ভিত্তি করে আমাদের শ্রেণীবিভাগ হয়েছে। এইবারে আসবো আমি ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা আছে সেই ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে। না ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে আমরা কি কি ডেভেলপেবল সারফেস পেয়েছিলাম? একটা পেয়েছিলাম সিলিন্ড্রিক্যাল, একটা পেয়েছিলাম কনিক্যাল, একটা পেয়েছিলাম কি জেনিথাল, তাই তো? জেনিথাল আর একটা কনভেনশনাল। কনভেনশনালটা আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, এক্সাম্পলটা বলে দেবো আরেকবার। দেখো এটা মনে রাখবে সিলিন্ড্রিক্যাল, হোমোলোগ্রাফি হচ্ছে সিলিন্ড্রিকার বা বেলুনাকার, কারণ ইকুয়াল এরিয়া। এইভাবে মনে রাখবে যে ইকুয়াল এরিয়া কোথায় হচ্ছে? নিরক্ষীয় অঞ্চল, যেহেতু টাচ করবে বেলুন সেই জন্য হচ্ছে বেলুন। অর্থোগ্রাফিক কি? অর্থোগ্রাফিক মানে ট্রু শেপ। নর্মালি হচ্ছে কি মেরু অঞ্চলের যে সমস্ত প্রজেকশন গুলো আছে সব কিন্তু নয়। পোলার জেনিতাল স্টিরিওগ্রাফিক বা পোলার জেনিতাল অর্থোগ্রাফিক, নমনিকটা নয়। নমনিপে ডাইরেকশন বা অ্যাঙ্গেল ঠিকঠাক রাখা হয়। ঠিক আছে, সেই জন্য ওটা কিন্তু বাদ। ওটা তোমার পড়বে এজিমুথালে পড়বে। তাহলে এটা কি হবে? ট্রু শেপে কি হবে? ট্রু শেপে হচ্ছে কি ট্রু শেপে আমি এটা লিখে দিচ্ছি, নাও তোমরা লিখে নাও। স্টিরিওগ্রাফিক, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক। আরেকটা আছে অর্থোগ্রাফিক হয়েছে। ইকুই ডিস্টেন্স কি বললাম? পোলার জেনিথাল ইকুই ডিস্টেন্স প্রজেকশন। পোলার জেনিথাল ইকুই ডিস্টেন্স প্রজেকশন। অ্যাজিমুথাল বা ট্রু বিয়ারিং এ কি বললাম? মার্কেটর। মার্কেটর। আর কি বললাম? নমনিক। এগুলো ভুলো না, যেমন আজকেই আলোচনা করছি মনে থেকে যায়। পরীক্ষাতে এর বেশি দেবে না। না বেশি মানে বেশি করে দেবে না, চিন্তা নেই। করে দিলে তো 16 সালের ছেলেরা পারবে না, ওই জন্য করে দেবে। নমনিক এগুলো। আর অ্যাফিলেটিক এর কি বললাম? অ্যাফিলেটিক যেগুলো কোনো কিছুই মানে এটা কিন্তু অনেকবার এসছে পরীক্ষাতে, যে যে সমস্ত প্রজেকশন বিভিন্ন কোনো নিয়ম নীতি আকৃতির দিক কোনো কিছুই রুলস ফলো করে না তাদেরকে কি বলে? তাদেরকে বলে অ্যাফিলেটিক প্রজেকশন রয়েছে। অ্যাফিলেটিক প্রজেকশন আছে। পলিকনিক যে প্রজেকশন আছে সেই পলিকনিক প্রজেকশনকে আমরা অ্যাফিলেটিক প্রজেকশন আমরা বলে থাকি। ঠিক আছে, এটা গেল হচ্ছে। এরপরে আমরা আসবো ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে আমরা কি কি শ্রেণীগুলো পাবো সেগুলো। ডেভেলপেবল সারফেস, ডেভেলপ মানে কি বলেছিলাম? যেখানে আমরা ডেভেলপ করছি। ঠিক আছে, ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে তাহলে আমরা প্রথমেই পাবো হচ্ছে গিয়ে ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে প্রথমেই যে প্রজেকশন পাবো সেটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, তাই তো? সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। আচ্ছা, এইগুলো আমরা পরে আলোচনা করছি। এখানে দেখো আমরা তিনটে পাচ্ছি যে ডেভেলপেবল সারফেসের উপর ভিত্তি করে আমরা যে আহ, আচ্ছা এটা যদি আলোচনা করি তাহলে হ্যাঁ ওটা আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে ডেভেলপেবল সারফেস। ঠিক আছে, ডেভেলপেবল সারফেসের উপর আমরা মূলত প্রথম হচ্ছে গিয়ে তোমার সিলিন্ড্রিক্যাল কনিক্যাল আমরা পরে আলোচনা করছি। আগে জেনিথাল। তাহলে আমরা ভাগ করেছিলাম কি না সিলিন্ড্রিক্যাল, আমি তাও লিখে দিচ্ছি নাও এখানে। সিলিন্ড্রিক্যাল
সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল, জেনিথাল। জেনিথালটা খুব ভাইটাল কিন্তু। জেনিথাল, JENITHAL, ঠিক আছে, জেনিথাল। জেনিথাল প্রজেকশনকে দেখো, জেনিথাল প্রজেকশনকে নর্মালি, আচ্ছা, জেনিথাল প্রজেকশনের ডেফিনেশন আমরা আগে আসি। ডেফিনেশন বলতে আমরা কি বুঝি না, জেনিথাল প্রজেকশন হচ্ছে সেই সমস্ত প্রজেকশন গুলো যেখানে একটা প্রজেকশন প্লেন জেনারেটিং গ্লোবের কোনো একটা জায়গাতে স্পর্শ করানো হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো কি? আমার এই জেনারেটিং গ্লোব আছে, তাই তো, এই জেনারেটিং গ্লোব আছে, এই জেনারেটিং গ্লোব আছে, হয়েছে। এই জেনারেটিং গ্লোবের আমি এখানে স্পর্শ করাতে পারি, আমি এখানে স্পর্শ করাতে পারি, আবার আমি নিরক্ষরেখা এবং এই যে মাঝখান বরাবরও আমি স্পর্শ করাতে পারি। এটাকে বলা হচ্ছে জেনিথাল, ঠিক আছে। জেনিথাল প্রজেকশন তার মানে হচ্ছে গিয়ে যে সমস্ত প্রজেকশন আমাদের জেনারেটিং গ্লোবের বিভিন্ন জায়গাতে স্পর্শক করিয়ে, মানে টাচ করিয়ে, ঠিক আছে, একটা প্লেন সারফেসকে রেখে টাচ করিয়ে গ্লোবে যে প্রজেকশন গুলো পাই এবং যেখানে আমরা গ্রাটিকুলস গুলো প্রজেক্টেড করা হয়, সেই প্রজেকশনটাকে আমরা বলছি হচ্ছে কি তোমার জেনিথাল প্রজেকশন। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে কোনো একটি জেনারেটিং গ্লোবের কোনো একটি জায়গাতে কোনো একটি প্রজেকশন প্লেনকে স্পর্শ করিয়ে গ্রাটিকুলস গুলোর চিত্র যখন আমরা পাই, তখন তাকে কি বলছে না, তখন তাকে আমরা বলছি জেনিথাল প্রজেকশন। জেনিথাল প্রজেকশন, এই জেনিথাল প্রজেকশন আমাদের তিন রকমের হতে পারে। কি কি তিন রকম? না, প্রথমে মনে রাখবে, একটা হচ্ছে নর্মাল। নর্মাল, নর্মাল মানে কি? এটাকে বলা হচ্ছে ইকুইটোরিয়াল। কি বলা হচ্ছে? ইকুইটোরিয়াল, ইকুইটোরিয়াল। আরটা হচ্ছে কি অবলিক। কি বলেছি? অবলিক, বাট এটাকে তির্যক বলা হয়, বাংলাতে তির্যক বলা হয়। অবলিক প্রজেকশন গুলো পাশাপাশি লিখে নেবে। আর একটা হচ্ছে পোলার প্রজেকশন। পোলার, আমরা পোলার জেনিথাল প্রজেকশন, পোলার জেনিথাল এসব বলি না, ঠিক আছে। তাহলে দেখো, এইবারে হচ্ছে গিয়ে নর্মাল বা ইকুইটোরিয়াল প্রজেকশন কি, অবলিক কি এবং পোলার কি। এখন আমার জেনারেটিং গ্লোব, এই জেনারেটিং গ্লোব, তাই তো, জেনারেটিং গ্লোব আছে। এই জেনারেটিং গ্লোবের নিরক্ষীয় অঞ্চল বরাবর, নিরক্ষীয় অঞ্চল বরাবর কোনো প্লেনকে যদি আমি টাচ করাই বা স্পর্শ করাই, হয়েছে। টাচ করানো বা স্পর্শ করানোর পর আমার যে রেটিকুলস গুলো যখন এখানে তোমার অঙ্কন করা হবে, তখন সেই যে প্রজেকশনটা হবে তখন সেটাকে বলছে ইকুইটোরিয়াল প্রজেকশন, বা এটাকে নর্মাল প্রজেকশনও বলা হয়। বলছে তাহলে নর্মাল প্রজেকশন কি, নর্মাল জেনিথাল প্রজেকশন কি, পরীক্ষাতে ডেফিনেশন আসতে পারে। বলবে যে সমস্ত প্রজেকশনে একটি প্রজেকশন প্লেনকে নিরক্ষীয় অঞ্চল বরাবর বা নিরক্ষরেখায় টাচ করা হয় জেনারেটিং গ্লোবের সাপেক্ষে, তখন যে ধরনের প্রজেকশনটা আমরা পাবো তখন সেটা হচ্ছে গিয়ে নর্মাল প্রজেকশন। আর অবলিক প্রজেকশন বা বাংলায় এটাকে তির্যক প্রজেকশন বলা হয়, তির্যক প্রজেকশন। তির্যক, তির্যক কোনটা না, নিরক্ষরেখা ব্যতীত, নিরক্ষরেখা ব্যতীত, সরি, নিরক্ষরেখা ব্যতীত আমার যদি, আমি যদি এখানে ছবিতে দেখাই যে নিরক্ষরেখা ব্যতীত, এই ধরলাম নিরক্ষরেখা, এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে, পৃথিবীর এই পোর্শনটা। তাহলে নিরক্ষরেখা ব্যতীত আমি যে কোনো জায়গাতে যদি জেনারেটিং গ্লোবে আমি যদি প্রজেকশন প্লেনকে এইভাবে রাখি, তখন যে চিত্রটি আমরা পাবো সেটি কি বলা হচ্ছে গিয়ে আমার অবলিক বা তির্যক হচ্ছে গিয়ে তোমার জেনিথাল প্রজেকশন। মানে নিরক্ষীয় অঞ্চল এবং পোলের এরিয়ার মধ্যে, তাই না, এটা হচ্ছে পুরোপুরি তো একটা আর্ক। পোল থেকে যদি আমরা নিরক্ষরেখার দিকে যাই, এটা কি, এটা একটা আর্ক, এরকম বৃত্তচাপ একটা। তাহলে বৃত্তচাপের উপর যদি আমরা প্লেন কোনো ইয়েকে রাখি, তাহলে জেনারেটিং গ্লোবের কোনো একটা জায়গাতে স্পর্শ করবে, এবং সেখানে কি, সেখানে যে গ্র্যাটিকুলস গুলো থাকবে, মানে অক্ষরেখা দ্রাঘিমা রেখা সমন্বিত যে ছাপটা, সেই ছাপটা আমরা এখানে তোলার চেষ্টা করবো, তখন সেটা বলা হচ্ছে তির্যক, তির্যক বলা হচ্ছে। আর পোলার জেনিথাল কি না, একবার পোল এরিয়াতে, তাই তো, এই পোল এরিয়াতে যখন আমরা প্রজেকশন প্লেনটা রাখবো, এইবার পোলে এইভাবে প্রজেকশন প্লেনটা রাখবো, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা যে পোলার জেনিথাল প্রজেকশন, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলছি পোলার জেনিথাল প্রজেকশন, হয়েছে। তাহলে এটা গেল জেনিথালের আমার যে তিনটে ভাগ, ঠিক আছে। এইবারে দেখো এখানে এই যে তোমার হচ্ছে কি এর বিভিন্ন ভাগ আছে জেনিথালের, আবার জেনিথালের যেমন পার্সপেক্টিভ আছে, নন পার্সপেক্টিভ আছে, সেটা তো আমি আর যাচ্ছি না, ওগুলো অনেক জটিল হয়ে যাবে। নন পোলারের মনে রাখবে, আচ্ছা এখানে লিখেছি, পোলারের যদি নন পার্সপেক্টিভ দেয় না, অদৃষ্টানুক দেয়, এটা পোলারের আমি লিখে দিচ্ছি, পোলারের
পোলার এর যদি নন পার্সপেক্টিভ দেয়, যদি নন কি দেয়, নন পার্সপেক্টিভ দেয়, নন পার্সপেক্টিভ দেয়, তাহলে দুটো হবে। তাহলে কি হবে? তাহলে দুটো হবে, কি কি হবে না, একটা হচ্ছে ইকুইডিস্টেন্স, ইকুইডিস্টেন্স, আর একটা কি হবে, আর একটা হবে কি ইকুয়াল এরিয়া, ইকুয়াল এরিয়া, এই দুটো হবে। ঠিক আছে, যদি পোলারের নন পার্সপেক্টিভ থাকে, আর বাকিগুলো সব পার্সপেক্টিভ। ঠিক আছে, নমনিক বলো, স্টিরিওগ্রাফিক বলো, অর্থোগ্রাফিক বলো, এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে পার্সপেক্টিভ প্রজেকশন। হয়েছে। এইবারে একটা প্রজেকশন আছে ডেফিনেশনে পড়ে, যে কনভেনশনাল প্রজেকশন কাকে বলে। এটাও কিন্তু একটা পরীক্ষাতে এসেছিল, কনভেনশনাল প্রজেকশন। না, কনভেনশনাল প্রজেকশন বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, আমরা কনভেনশনাল মানে কোনটা বলতো, এই যে ভাগটা করেছিলাম তোমাদেরকে দেখাই ভাগটা, এই যে কনভেনশনাল প্রজেকশন, এখানে যে ভাগটা করেছিলাম, এই যে মলয়েড করেছিলাম, ইন্টারাপ্টেড মলয়েডের কথা বলেছিলাম, গ্লোবিউলার, এখানে গ্লোবিউলারের কথা, আরো বিভিন্ন ভাগ আছে। ঠিক আছে, তাহলে এই প্রজেকশন গুলোকে কনভেনশনাল প্রজেকশন বলা হয়। এখন কনভেনশনাল প্রজেকশন কাকে বলে, ডেফিনেশন যদি বলা হয়, না যে সমস্ত প্রজেকশন, যে সমস্ত প্রজেকশন অঙ্কের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধন, একটি অবজেক্টিভ থাকবে, সেই উদ্দেশ্য সাধনের জন্য গাণিতিক কিছু নিয়ম বা ক্যালকুলেশনের মাধ্যমে কোন একটি প্রজেকশনকে উপস্থাপন করা হয়, তখন সেটাকে কি বলছে, তখন সেটাকে বলছে হচ্ছে কি তোমার কনভেনশনাল প্রজেকশন। ডেফিনেশনটা কিন্তু মনে রাখবে, আর কিছু দরকার নেই, ডেফিনেশনটা মনে রাখলেই হবে। হয়েছে। এইবারে তোমাদেরকে এখানে তিনটে জিনিস বলে দিই। এই যে পার্সপেক্টিভ প্রজেকশন যেটা আলোচনা করেছিলাম, এই পার্সপেক্টিভের হচ্ছে গিয়ে আমরা ডিটেলস পরে আসবো। আমাদের তিনটে ভাগ, কি কি পেয়েছিলাম আমরা, তিনটে ভাগ। একটা হচ্ছে গিয়ে নমনিক, নমনিক, দুই হচ্ছে স্টিরিওগ্রাফিক, আর একটা হচ্ছে গিয়ে অর্থোগ্রাফিক, অর্থোগ্রাফিক। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আলোর উৎসের ব্যবহার করা হয়। এখানে নমনিক যে প্রজেকশন আছে, বা নমনিক যে প্রজেকশন, জি তো নয়, নমনিক প্রজেকশনে কি হয়, আমার যে পৃথিবীর যে জেনারেটিং গ্লোব আছে, সেই জেনারেটিং গ্লোবের মাঝখানে আলোর যে উৎস, আলোর যে ব্যবহার, সেটা কোথায় করা হচ্ছে, এখান দিয়ে করা হচ্ছে। এখান দিয়ে কোন দিয়ে, হয় এই মেরুর দিকে করা হচ্ছে, না হলে এই মেরুর দিকে করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে জিও নমনিক, সরি, নমনিক প্রজেকশন বলা হয়। আর মনে রাখবে এখানে কোশ্চেনে আছে, যেহেতু এটা সেন্টারে রেখে করা হচ্ছে, এই জন্য সেন্ট্রাল অভিক্ষেপ বলা হয়। কি অভিক্ষেপ বলা হয়, সেন্ট্রাল অভিক্ষেপ। তাহলে নমনিক প্রজেকশনকে বলা হয় সেন্ট্রাল অভিক্ষেপ বলা হয়, কেন্দ্রীয় অভিক্ষেপ, বাংলাতে বলে কেন্দ্রীয় অভিক্ষেপ, কেন্দ্রীয় অভিক্ষেপ বলা হয়। হয়েছে। 2 নম্বর আছে স্টিরিওগ্রাফিক। স্টিরিওগ্রাফিকে কি করা হচ্ছে, না যেখানে আলোর উৎসটা কোনো একটা মেরুতে রাখা হচ্ছে, যদি এই মেরুতে আলোর উৎস রাখা হয়, তখন এই দিকে প্রজেকশন প্লেন রাখা হবে। আবার যখন হচ্ছে গিয়ে এই দিকে আলোর উৎস রাখা হবে, তখন এই দিকে প্রজেকশন প্লেন রাখা হবে। হয়েছে। তাহলে দেখো আমি বারবার বলছি, এখানে যে ট্রিকি যে জিনিসগুলো সেগুলো মনে রাখবে, যে নমনিক প্রজেকশনকে কেন্দ্রীয় অভিক্ষেপ বলা হয়, কারণ পৃথিবীর যে মাঝ বরাবর বা পৃথিবীর কেন্দ্র বরাবর আলোর যে উৎস, সে আলোর উৎসকে প্রেজেন্ট করা হয়, ওই জন্য নমনিক যে প্রজেকশন আছে, সেই প্রজেকশনকে কেন্দ্রীয় অভিক্ষেপ বলা হয়। 2 নম্বর স্টিরিওগ্রাফিক যে প্রজেকশন আছে, সেই প্রজেকশনে আলো কোনো একটি মেরুতে রাখা হয়, উত্তর মেরু নয় দক্ষিণ মেরু, কিন্তু যেদিকে রাখা হয় ভাইস ভার্সা হিসাবে প্রজেকশন প্লেনটাকে আমার কিন্তু রাখতে হবে। যদি এখানে রাখি এর বিপরীতে রাখতে হবে, যদি এখানে রাখি এর বিপরীতে রাখতে হবে। ঠিক আছে, এটা স্টিরিওগ্রাফিক প্রজেকশন। আর অর্থোগ্রাফিক প্রজেকশন যেটা আছে, এখানে মনে রাখবে অর্থোগ্রাফিক যে প্রজেকশন, সেই প্রজেকশনে হচ্ছে কি আলোর উৎস, আলোর উৎস কিন্তু অসীমে রাখা হয়। অসীম মানে একবারে অসীম নয়, মানে তুমি যে কোনো ডিস্টেন্স বা যে কোনো দূরত্বে রেখে তুমি কিন্তু করতে পারো, সেই জন্য সেখানে ইনফিনিটি বা অসীম কথার ব্যবহার হচ্ছে। আর জ্যোতির্বিজ্ঞানীরা বিভিন্ন নক্ষত্র মন্ডলকে দেখানোর জন্য, যেহেতু অসীম দূরত্ব থেকে আমরা আলো নিতে পারি, বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানীরা তারা, গ্যালাক্সির পজিশন বা তারার পজিশন, বা জ্যোতির্বিজ্ঞানীরা যদি বলে জ্যোতির্বিজ্ঞানীরা কোন ধরনের অভিক্ষেপ ব্যবহার করে, দিস ইজ দ্য অর্থোমরফিক, অর্থোগ্রাফিক যে প্রজেকশন আছে, সেই প্রজেকশন। কারণ এখানে আলোর যে উৎস, সেই আলোর উৎসকে আমরা বহু দূর পর্যন্ত পাঠাতে পারি। ধরো আমি এখান দিয়ে আলোর উৎস যদি পাঠালাম পৃথিবীর রেসপেক্টিভে, তাহলে হচ্ছে গিয়ে আমি
যে নক্ষত্র পজিশন গুলো, সেই পজিশন গুলো ট্র্যাক করতে পারবো কিসের উপর ভিত্তি করে? আলোর উপর ভিত্তি করে। বা আমাদের যে পৃথিবী বা সুমেরু বা কুমেরু যে ছবি আঁকবো, সেই ছবি থেকে আমরা বিভিন্ন নক্ষত্রের পজিশন গুলোকে দেখাতে পারবো বিভিন্ন সময়। সেটা আলাদা ব্যাপার, কিভাবে দেখাচ্ছি, কিন্তু মনে রাখবে জ্যোতির্বিজ্ঞানীদের কাছেই এই অর্থোগ্রাফিক যে প্রজেকশন, সেই প্রজেকশন হচ্ছে কি সব থেকে একটা ভ্যালুয়েবল প্রজেকশন, খুবই একটা মূল্যবান প্রজেকশন। হয়েছে? তাহলে এটা গেল আমার পার্সপেক্টিভ প্রজেকশনের যে ভিত্তি, সের উপরে ভিত্তি করে এগুলোর ভাগ। ঠিক আছে? আর আমি আগেই বললাম যে সেমি ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালালটাকে বিভিন্ন বই কিন্তু বিভিন্ন দেওয়া আছে, এটা কিন্তু ডিপেন্ড করবে কোন অ্যান্সার কেটে নিচ্ছে। কিছু বই নন পার্সপেক্টিভ আছে, কিছু বই পার্সপেক্টিভ আছে। ফাউন্ডার গুলো তো কিছু কিছু দরকার আছে, মার্কেটের দরকার পড়লে মার্কেটারটা পড়ে নিলে, ঠিক আছে, পলিগনিকটা দেখলে 3-4টা ফাউন্ডার গুলো পড়লে হবে। আমি লাস্টে বলে দেবো যখন প্রজেকশনটা কালকে, আজকে তো হবে না পুরোটা। আর সব প্রজেকশন আমি তো করাবো না, যেগুলো যেগুলো মেন আসবে সেগুলোই করাবো। আজকের ক্লাসটা আর কালকের ক্লাসটা, আগামীকাল যে ক্লাসটা হবে সেটাও প্রজেকশনের ক্লাস হবে। ঠিক আছে? এই দুটো ক্লাসে প্রজেকশনটা শেষ হয়ে যাবে। ক্যালকুলেশন তোমাদের আসবে না, আমি বারবার বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ক্যালকুলেশন আসবে না, আসলে প্রপার্টিজ, গুণাগুণ কিংবা এদের ব্যবহার, এগুলি থেকেই কোশ্চেন আসবে। বুঝেছে? এইবারে আমরা চলে আসি নেক্সট। ঠিক আছে, আমরা এতক্ষণ শ্রেণী বিভাগটা পড়ছিলাম, এবারে আমরা যে যে পোর্শনটা বাকি থাকলো, যেমন ধরো আমি আজকে আলোচনা করবো তিনটা: মার্কেটর, সিলিন্ড্রিক্যাল, আর হচ্ছে কি তোমার কনিক্যাল প্রজেকশন। কনিক্যালের কোনো ভাগ নয় কিন্তু। ঠিক আছে, এই তিনটে প্রজেকশন আলোচনা করবো। জেনিথেলের আমি বিশেষ করে জেনিথেল যে প্রজেকশনটা কোথায় রেখেছি, এইগুলো জেনিথেলের যে প্রজেকশন, এই যে তোমার জেনিথেল নয়, গ্লোবাল প্রপার্টিজ এর উপর ভাগ করে, এগুলো থেকে কিন্তু বেশি আসবে না, এগুলো শুধু ডেফিনেশন গুলো আসবে। এগুলো কিন্তু বারবার মুখস্থ করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। বা বুঝিয়ে দিলাম তো, ঠিক আছে, তাহলেই হবে। জেনিথেলের এগুলো মুখস্থ করবে। পোলার কোথায় বললাম, পোলারে টাচ করবে। ইকুইটোরিয়াল কোথায় বললাম, ইকুইটোরিয়াল টাচ করবে। অবলিকে কোথায়, তির্যক ভাবে টাচ করবে। পড়াতে পড়াতেই তো এগুলো মুখস্থ হয়ে যাবে, শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে বাকি এই যে ইকুয়াল এরিয়া প্রজেকশন, মার্কেটের প্রজেকশন, মার্কেটটা আমি আজকে বলে দিচ্ছি, প্রপার্টিজ গুলো, গুণাগুণ গুলো, আবিষ্কর্তা গুলো। নন পার্সপেক্টিভ কি? নন পার্সপেক্টিভ হচ্ছে কি অনেক প্রজেকশন, বেশিরভাগই নন পার্সপেক্টিভ, মানে 90% প্রজেকশনই হচ্ছে কি তোমার নন পার্সপেক্টিভ প্রজেকশন। 90 কি বেশি পার্সেন্ট, মানে অ্যাফিলেটিক প্রজেকশন, অর্থ তোমার হচ্ছে কি তোমার ইকুয়াল এরিয়া প্রজেকশন, তারপরে টু স্ট্যান্ডার্ড প্যারালাল, পলিকনিক প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশন, মার্কেটের প্রজেকশন, এগুলো সবই হচ্ছে কি তোমার নন পার্সপেক্টিভ প্রজেকশন। শুধুমাত্র একটাই পার্সপেক্টিভ আছে মাঝের মধ্যে, সিলিন্ড্রিক্যাল, যেটা আছে তোমার এখানে গলস আছে না? হ্যাঁ, এই যে গলস, এই গলস যে প্রজেকশন আছে সেটা মাত্র একটাই হচ্ছে কি এখানে মনে রাখবে পার্সপেক্টিভ প্রজেকশন। বুঝেছে? এই যে গলস প্রজেকশন, এটা এটা হচ্ছে কি একমাত্র, বাকি সবই হচ্ছে গিয়ে নন পার্সপেক্টিভ প্রজেকশন। কারণ আলোর ব্যবহার তো আমরা এই তিনটেতেই করছি। আর নর্মালি এই যে তোমার হচ্ছে গিয়ে নমন, এই যে হ্যাঁ, এইগুলোতেই আমরা আলোর যে ব্যবহার সেটা সব থেকে বেশি করি। ঠিক আছে? আচ্ছা, আমরা পরে শিফট করে যাচ্ছি এবারে। তাহলে আজকে কি বললাম? আজকে বললাম আমি করাবো সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল আর মার্কেটার, এই তিনটে মেন, এই তিনটে থেকে তো কোশ্চেন তোমরা আশা করছি পেয়ে যাবে। এদের প্রপার্টিজ গুলো, ঠিক আছে। ক্যালকুলেশন কিন্তু পরীক্ষাতে আসবে না। যদি ক্যালকুলেশন আসে, দেখো যদি ক্যালকুলেশন দেয় তাহলে কোনগুলো দেবে আমি বলে দিচ্ছি। যদি ক্যালকুলেশন দেয়, নর্মালি ক্যালকুলেশন দেয় না, কারণ ওখানে তোমার দরকার, ক্যালকুলেশন করতে গেলে একটা ক্যালকুলেটর লাগে, ক্যালকুলেটর যেটা পরীক্ষার হলে এলাও নেই। সুতরাং সেটা থেকে দূরে থাকো, যে তোমার ক্যালকুলেশন দেবে। ক্যালকুলেশন কখনোই কিন্তু পরীক্ষাতে আসে না প্রজেকশনে। ঠিক আছে? তাহলে প্রথমেই আমি বলছি যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। দেখো আমি বললাম সিলিন্ড্রিক্যাল কিন্তু বিভিন্ন বিভিন্ন হচ্ছে কি তোমার ভাগ আছে সিলিন্ডার, যেমন নর্মাল আছে, ল্যাম্বার্টের আছে, বিভিন্ন। আমি যেটা বলছি সেটা হচ্ছে কি নর্মাল যে সিলিন্ড্রিক্যাল যে ইকুয়াল এরিয়া আছে, সেই নর্মাল সিলিন্ড্রিক্যাল যে ইকুয়াল এরিয়া, সেই ইকুয়াল এরিয়া প্রজেকশন। ঠিক আছে, এখানে যেগুলো মনে রাখতে হবে সেগুলো দেখো। সিলিন্ড্রিক্যাল প্রজেকশন তোমরা নিশ্চয়ই জানো, যে যেখানে একটা সিলিন্ডার মানে একটা ব্যালন, চোঙ 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 মানে হচ্ছে এরকম, এরকম জানো তো, এরকম জিনিস, এটার ভিতরে জেনারেটিং গ্লোবটাকে প্রবেশ করা হয়। ঠিক আছে, জেনারেটিং গ্লোবটাকে প্রবেশ করানো হয়, তাহলে এইভাবে প্রবেশ করানো হবে জেনারেটিং গ্লোবটাকে। তাহলে জেনারেটিং গ্লোবের দুই মেরু অঞ্চল বরাবর টাচ করবে সিলিন্ডার। টাচ করলে সেটাকে কি হয়, একটা, এটাকে আমি যখন দ্বিমাত্রিক তলে নিয়ে আসবো, এই যে গ্র্যাটিকুল গুলোকে প্রজেক্ট করবো, তখন সেটাকে আমরা বলছি সিলিন্ড্রিক্যাল যে প্রজেকশন, সেই সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। এখানে প্রথমেই তোমাদেরকে যেটা মনে রাখতে হবে, যে আমার যেখানে যে 0 ডিগ্রি বা নিরক্ষরেখা থাকবে, সেই নিরক্ষরেখাটা কি থাকবে, সেই নিরক্ষরেখাটার সমান্তরালে বাকি যে আমার অক্ষরেখাটা থাকবে তার সমান্তরালে হবে। তাহলে এগুলো আমি কি বলছি, যে আমি ক্যালকুলেশনে যাব না,
যেটা পরীক্ষাতে আসবে, এর নীতিগুলো, এর প্রপার্টি গুলো, এর লিমিটেশনস গুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা এটাকে, এই যে সিলিন্ডার নর্মাল যেটাকে আছে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া যে প্রজেকশন আছে, এটা হচ্ছে গিয়ে নর্মালি ল্যাম্বার্ট প্রজেকশন আমরা বলে থাকি, কারণ এটা ল্যাম্বার্ট সব থেকে বেশি আগে, তোমার হচ্ছে কি বেশি আগে নয়, এটাকে সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে প্রচলন করেছিলেন বা ব্যবহার করেছিলেন আমরা বলতে পারি। হয়েছে, তাহলে প্রথমে মনে রাখবে যে বেলনাকার অভিক্ষেপে, বেলনাকার আমি বাংলাতেই লিখছি, কিছু কিছু জায়গায় টার্ম ইংলিশে ইউজ করব। বেলনাকার অভিক্ষেপে প্রথমেই মনে রাখবে যে মেন যে অক্ষরেখা যেটা টাচ করবে এই বেলনের সাথে, যেখানে স্পর্শক হবে, যেটা ট্যানজেন্ট হবে, সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে তোমার বা প্রমাণ অক্ষরেখা, আমাদের সেটা প্রমাণ অক্ষরেখা হবে। এবং সেই প্রমাণ অক্ষরেখার সমান্তরালে, প্রমাণ অক্ষরেখার এই যে অক্ষরেখাটি হলো, এই অক্ষরেখার সমান্তরালে বাকি যে অক্ষরেখাগুলি, সেই সমান্তরালে অঙ্কন করা হবে, অঙ্কন করা হবে, অঙ্কন করা হবে। এটা একটা গেল। 2 নাম্বার হচ্ছে গিয়ে, এই যে যখন সমান্তরালে নিরক্ষরেখা আছে, এই নিরক্ষরেখা সমান্তরাল মানে সেট স্কয়ার দিয়ে আমরা করেছি না, যখন গ্রাজুয়েশনে করতাম সেট স্কয়ার দিয়ে করতাম, এইটা সমান্তরালে প্রত্যেকটা আমাকে রেখাই হবে করে তোমার কি হতো, টানতে হতো, তাই তো, সমান্তরালে এভাবে টানতে হতো। তাহলে এগুলি প্রত্যেকেই কিন্তু সমান্তরাল। এইবারে দ্রাঘিমা রেখা যেগুলো থাকবে, সেই দ্রাঘিমা রেখাগুলো কিরকম? সেই দ্রাঘিমার এক সমান্তরালে টানবে, কিন্তু ডিস্টেন্সটা উপর দিকে আস্তে আস্তে ছোট হয়ে আসবে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে গিয়ে যখন আমরা দ্রাঘিমা রেখাগুলো টানবো, সেই দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে গিয়ে একটা অপরের সাথে সমান্তরাল থাকবে। দেখো এইবার এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটা অক্ষরেখার সাথে কিভাবে ইন্টারসেক্ট করছে, কিভাবে ছেদ করছে, না পরস্পরের রাইট অ্যাঙ্গলে। এটা কিন্তু পরীক্ষাতে একবার এসেছিল। ঠিক আছে, এখানের পরীক্ষা নেই, অন্য জায়গায়, যে সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশনে নর্মালি যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি ছেদ করে কোন কোণে ছেদ করে, তাহলে নর্মালি সমকোণে ছেদ করছে, রাইট অ্যাঙ্গেলে মানে সমকোণে ছেদ করছে। বুঝেছে, তাহলে এটা হচ্ছে গিয়ে অক্ষরেখাগুলি, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা রেখাগুলি কি করছে? সমকোণে ছেদ করে। এগুলো কিন্তু প্রপার্টি, সমকোণে ছেদ করে। 2 নাম্বার। 3 নাম্বার আমরা কি বলবো? 3 নাম্বার বলবে যে হচ্ছে কি, এই যে প্রজেকশনটা আছে, এই প্রজেকশনটা যেহেতু স্পর্শকটা কোথায় হচ্ছে, না স্পর্শকটা নিরক্ষরেখায় হচ্ছে, তাই জন্য নিরক্ষীয় অঞ্চল বরাবর কি হচ্ছে, এই নিরক্ষীয় অঞ্চল বরাবর এর যে আমরা বলতে পারি স্কেলটা প্রকৃতপক্ষে ঠিক থাকছে, তাই তো। তাহলে নিরক্ষীয় যেখানে মনে রাখবে, যেখানে স্পর্শক হবে সেটা তো হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল, তাহলে যেখানে স্পর্শক হবে সেখানে স্কেলটা তোমার ঠিক থাকবে, স্কেল নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, মানে যে স্কেলটা ছিল সেই স্কেলটাই আমরা তুলে নিয়ে চলে এসেছি। তাহলে নিরক্ষীয় অঞ্চল যেখানে স্পর্শক হচ্ছে, তাহলে যেহেতু নিরক্ষ থাকবে বেলনের মাঝখানে, যদি আমরা বেলনটা ঢোকাই তাহলে যে ফিত অংশটা সেটা সব থেকে নিরক্ষীয় অঞ্চল, সেখানটায় সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে তোমার টাচ করবে, বেশি টাচ করবে, মানে সেখানটায় স্পর্শক হবে। তাহলে আমরা বলতে পারি যে নিরক্ষীয় অঞ্চল বরাবর বা 0 ডিগ্রিতে করবো, নিরক্ষীয় অঞ্চল বরাবর নয়, 0 ডিগ্রিতে এই এর স্কেল ঠিক থাকে, স্কেল ঠিক থাকে। বুঝেছো? এইবারে এই যে তোমার আমি যে প্রজেকশনটা করছি, এই প্রজেকশনটা যত তুমি ওপরের দিকে যেতে থাকবে, দেখবে মার্কেটের প্রজেকশনের ক্ষেত্রে তাই হয়, ওপর দিকটা আস্তে 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 সংকুচিত হয়ে যায়। এটা কিন্তু বৈশিষ্ট্য, এটা কিন্তু স্যাররা অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করেন যে বলো তো দুই একটা প্রপার্টিজ বলো সিলিন্ড্রিক্যাল ইকুয়াল প্রজেকশনের। ওপরের দিকে যত যাবে এই যে স্পেসিং গুলো, এই যে মাঝের স্পেসিং গুলো, আমি ছবিটা হয়তো তোমাদের বোঝানোর করেছি বোঝানোর জন্য, এই স্পেসিং গুলো আস্তে 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 কমে আসবে। এই জন্য মেরু অঞ্চলকে কিন্তু সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া বলো বা মার্কেটের প্রজেকশন বলো, এগুলো কিন্তু দেখানো যায় না। তাহলে সিলিন্ড্রিক্যাল ইকুইলিব্রিয়াম প্রজেকশনে যেহেতু একে অপরের সাথে ডিস্টর্স হয়ে যাচ্ছে, মানে একে অপরের সাথে মিলিত হয়ে যাচ্ছে বা কম্বাইন করে যাচ্ছে, তাই জন্য মেরু অঞ্চলকে তুমি কিন্তু দেখাতে পারবে না। এই যে প্রজেকশনটা, এই প্রজেকশনটা মনে রাখবে সব থেকে বেস্ট সুটেবল, মানে সব থেকে বেস্ট যদি দেখানো যায়, নিরক্ষরেখা থেকে উপরের দিকে 45 ডিগ্রি নর্থ এবং 45 ডিগ্রি সাউথ। এইটা কিন্তু মনে রাখবে। কত? 45 ডিগ্রি নর্থ থেকে 45 ডিগ্রি সাউথের মধ্যে নিরক্ষীয় যে আশেপাশের যে অঞ্চলগুলো ইনক্লুডিং নিরক্ষরেখা, তাকে আমরা খুব সুন্দরভাবে
প্রেজেন্ট করতে পারবো। হচ্ছে এটাকে যদি আমরা ব্যবহার বলি, হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি যে 45 ডিগ্রি নর্থ থেকে 45 ডিগ্রির যে সাউথ, সেই অঞ্চলটাকে এই অঞ্চলটিকে এই অঞ্চলটিকে ভালোভাবে দেখানো যাবে, ভালোভাবে দেখানো ভালোভাবে দেখানো যাবে। 5 নম্বর পয়েন্টে লিখবে তাহলে এই অঞ্চলটার মধ্যে আমার কি কি আছে, না এই অঞ্চলের মধ্যে বিভিন্ন ট্রপিক্যাল যে সমস্ত ক্রপস আছে, যেমন রাইস, রাইস কি ক্রান্তীয় অঞ্চলের ফসল বা ধান, তাছাড়া টি, হয়েছে, তাছাড়া কি কফি, রাবার, এগুলোর উৎপাদন আমরা কিন্তু দেখাতে পারি, উৎপাদন দেখানো যায়, দেখানো যায়। হয়েছে, তাহলে আমরা রাইস, টি, কফি এগুলো কিন্তু মনে রাখবে, এর কিন্তু এগুলো আমরা দেখাতে পারবো। সুগার কেন দেখাতে পারবো আমরা, সুগার কেন মানে হচ্ছে কি আমরা আখের আখের উৎপাদন আমরা দেখাতে পারবো, এগুলো তিনটে। হয়েছে, তাহলে এইগুলো হচ্ছে কি তোমার আহ যে বেলনাকার যে অভিক্ষেপ, সেই অভিক্ষেপের কিছু প্রপার্টিস এবং তাদের হচ্ছে গিয়ে ইউজ। এখন আমি কিছু বললাম ফর্মুলা, ফর্মুলা প্রথমেই বলা দরকার ছিল, কিছু মনে রাখবে। যেমন এটা শেষ হলো বেলনাকারটা, হয়েছে। ফর্মুলা বলতে যদি বলে রেডিয়াস অফ মেরিডিয়ান, আচ্ছা এটা এটা তো দেবে না, রেডিয়াস অফ মেরিডিয়ান আমরা নর্মালি আর জানি, সে দেবে লেন্থ অফ মেরিডিয়ান, এগুলো বইয়ে আছে, এগুলোই দেবে মেরিডিয়ান। কি দেবে, পাই আর, ঠিক আছে, পাই আর। এবার দেবে লেন্থ অফ অ্যান ইকুয়েটার, যদি ইকুয়েটার দেয়, লেন্থ অফ অ্যান ইকুয়েটার, এটার ফর্মুলা কি, না 2 পাই আর, 2 পাই আর। আর একটা দেবে রিডিউস রেডিয়াস অফ এ প্যারালাল, এই তিনটের মধ্যে যদি দেয় একটা দেবে, ক্যালকুলেশন করতে দেবে না, বলবে কোনটা ফর্মুলা, রেডিয়াস অফ এ প্যারালাল। মনে হবে 2 পাই আর এর সাথে কস থিটা, কস থিটা, ঠিক আছে। এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবে, এই তিনটের মধ্যে যদি দেয়, তিনটের মধ্যেই দেবে। বলে দেবে যে কোনো একটি ইয়ের ব্যাসার্ধ, প্যারালালের ব্যাসার্ধ কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা যায়, 2 পাই আর কস থিটা। কোন একটি ইকুয়েটরের যে লেন্থ, সেই লেন্থ আমরা কিভাবে তৈরি করতে পারি, নির্ণয় করতে পারি, 2 পাই আর। আর লেন্থ অফ এ মেরিডিয়ান পাই আর, এই তিনটে জিনিস কিন্তু মনে রাখবে, এটা ভিভিআই। যদি কঠিন করে তাহলে কিন্তু এটা দেবে, আমার মনে হয় না এর ভিতরে কোশ্চেন কঠিন করবে, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তাহলে এটা গেল আমার যে বেলনাকার, সে বেলনাকার অভিক্ষেপ। এবার আমরা কনিক্যাল, সে সিম্পল কনিক্যাল উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল না, যেটা নর্মালি যে কনিক্যাল প্রজেকশন আছে, সেই কনিক্যাল প্রজেকশনে আসবো। তারপরে আমরা ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, টু স্ট্যান্ডার্ড প্যারালাল, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। একই বৈশিষ্ট্য হয় নর্মালি, খুব একটা যে এদিক ওদিক হেরফের হয় এরকমটা নয়, ঠিক আছে। তাহলে এটা বেলনাকার গেল, এটা কি গেল, এটা 1 নম্বরে বেলনাকার গেল, ঠিক আছে। 2 নম্বরে আমাদের কি থাকবে, সাংকব অভিক্ষেপ। এটা কিন্তু পলিকনিক, পলিকনিক পরে হবে, পলিকনিক পরে, এখন পলিকনিক বেরিয়েছে, কনিক্যাল, কনিক্যাল, কনিক্যালের আন্ডারে পলিকনিক পড়ে বাবু, ঠিক আছে। পলিকনিক যেমন ওয়ান স্ট্যান্ডার্ড একটা, টু স্ট্যান্ডার্ড একটা, এটা কি, এটা মেন হোল যে কনিক্যাল, সেই হোল কনিক্যালের ভাগ, ঠিক আছে। তাহলে সাংকব অভিক্ষেপ, প্লেনটা প্লেন, একটা বৈশিষ্ট্য জানলেই হবে, বাকি বৈশিষ্ট্যগুলো সব একই, মানে প্রপার্টিজ বলো। সাংকব অভিক্ষেপ বা এটাকে কনিক্যাল বলা হয়, কনিক্যাল প্রজেকশন, কনিক্যাল প্রজেকশন কি হয়, আমার জেনারেটিং গ্লোব আছে, এই জেনারেটিং গ্লোব, তাই তো, জেনারেটিং গ্লোব আছে, এই জেনারেটিং গ্লোবের কি হয়, একটা শঙ্কুকে এইভাবে ঢোকানো হয়, ঠিক আছে। একটা শঙ্কুকে, শঙ্কুটা কোথায় টাচ করে মনে রাখবে, শঙ্কু যদি কোণকে যদি ঢোকানো হয়, সেই কোণ সবসময় নিরক্ষীয় অঞ্চলের ওপরের যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকেই টাচ করবে, ওর নিচে কিন্তু আসবে না, কারণ আটকে যাবে তো, সাধারণ বুদ্ধি, আটকে যাবে, ঢুকবে না, ঠিক আছে। সে আটকে গেলে কোথায় আটকাবে, যে মধ্য অক্ষাংশে যে অঞ্চলগুলো আছে জেনারেটিং গ্লোবের, মিড লেটিটিউড বা হাই লেটিটিউড যে অঞ্চলগুলো আছে, হাই বলাটা ভুল, মিড লেটিটিউড যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আটকে যাবে।
আটকে যাওয়ার ফলে জেনারেটিং গ্লোবের কোথায় স্পর্শ করবে, যার মধ্য অক্ষাংশে যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতে স্পর্শক হবে। তাহলে আমরা প্যারালালটা কোথায় পাবো না, মধ্য অক্ষাংশীয় অঞ্চলে আমরা কি পাবো, একটা স্ট্যান্ডার্ড প্যারালাল পাবো। স্ট্যান্ডার্ড প্যারালাল মানে হচ্ছে সেই প্যারালাল বা সেই অক্ষরেখা যে অক্ষরেখা ডেভেলপেবল সারফেসকে টাচ করছে বা ডেভেলপেবলের সাথে টেনজেন্ট হচ্ছে বা স্পর্শক হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে কি তোমার স্ট্যান্ডার্ড প্যারালাল। ঠিক আছে, এইবারে দেখো এর প্রপার্টিজ বা প্রথমেই সাংখ্য অভিক্ষেপের যদি আমরা প্রপার্টিজ গুলো দেখি, প্রথমেই মনে রাখবে যে এখানে যে অভিক্ষেপটা অঙ্কন করব সেটা জেনারেটিং গ্লোবের কোন একটি আকারকে তো দেখাবেই না, তার সাথে আকৃতিকেও কিন্তু দেখাবে না। তাহলে আমি এখানে বলতেই পারি যে আয়তন বা আকৃতিকে ঠিকঠাক দেখানো যায় না। আয়তন বা আকৃতি আকৃতি ঠিকঠাক দেখানো যাবে না, ঠিকভাবে দেখানো যায় না। দেখানো যাবে কি করে, ও তো ডিস্টর্ট হয়ে যাবে, যাবে না। হয়েছে, যত তুমি পোলের দিকে যাবে তত কি হবে, আমরা যখন ছবি আঁকি কি হয়, ছবি আমাদের কনিক্যালের যদি ছবি আঁকি প্রজেকশনের কি হয়, কনিক্যালের ছবি এইভাবে হয় না, এইভাবে 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 আঁকটা বাড়তে থাকে, এইভাবে আর এইভাবে 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 হয় না কনিক্যালের। হয়েছে, তার মানে যত পোলের দিকে যাব, পোলের দিকে যত যাব তত কি হবে, যে এই যে প্যারালাল গুলো যেগুলো, সরি মেরিডিয়ানস গুলো যেগুলো থাকবে, যে দ্রাঘিমা গুলো যেগুলো থাকবে, সেগুলো একটা অপরের কিন্তু খুব কাছাকাছি এসে থাকবে। তাহলে আমরা এটা বলতেই পারি 2 নম্বরে যে দ্রাঘিমাগুলি মেরুর দিকে, দ্রাঘিমাগুলি মেরুতে মিলিত হয়, মেরুতে মিলিত হয়। 3 নম্বরে আমরা কি, 3 নম্বরে আমরা বলতে পারি যে এই যে যেখানে ট্যানজেন্ট হচ্ছে, যেখানে স্ট্যান্ডার্ড প্যারালাল থাকছে, যেখানে স্ট্যান্ডার্ড প্যারালাল থাকবে সেখানে সেখানে স্কেল প্রকৃত হয়, সেখানে আমরা সেটা আগেও দেখেছি, স্কেল প্রকৃত হয়, হতে বাধ্য, প্রকৃত হয়, যেখানে ট্যানজেন্ট সেখানে প্রকৃত হবে। হয়েছে, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, যে এই যে প্রজেকশনটা আমার করাচ্ছে মেন আমি বলছি, ঠিক আছে, আরো অনেক জিনিস আছে এখানেও, যে তোমার ইন্টারসেক্ট করছে, যে মেরিডিয়ান গুলো যে প্যারালালকে যে ইন্টারসেক্ট করছে, এটাও হচ্ছে কি রাইট অ্যাঙ্গেলে করছে। ঠিক করে তুমি দেখো, এটা এটার সাথে রাইট অ্যাঙ্গেল হয়েছে, এটা এটার সাথে রাইট অ্যাঙ্গেল, এখানটাও রাইট অ্যাঙ্গেল, এখানেও রাইট অ্যাঙ্গেল। তার মানে আমরা বলতে পারি যে দ্রাঘিমা রেখাগুলি, দ্রাঘিমা রেখাগুলি অক্ষরেখাগুলিকে অক্ষরেখাগুলোকে কি করছে, গুলোকে সমকোণে ছেদ করে, সমকোণে ছেদ করে। হয়েছে, আর প্যারালাল গুলো কি, প্যারালাল গুলো এক ধরনের সার্কেলে আছে, ইকুয়াল স্পেস, তাদের মধ্যে দূরত্ব কিন্তু সেম আছে, এই প্যারালাল এই প্যারালাল এই প্যারালাল দূরত্ব সেম আছে। তার মানে বলবে অক্ষরেখার মধ্যেকার দূরত্ব একই থাকে, অক্ষরেখার মধ্যে দূরত্ব, এগুলো যদি আঁকতে পারতে আরো সুবিধা হতো, কিন্তু এখন সময় নেই। অক্ষরেখার মধ্যে দুটি অক্ষরেখা লিখবে, দুটি অক্ষরেখার মধ্যেকার দূরত্ব একই থাকে, দূরত্ব একই থাকে। পেয়েছে, এইবারে আমরা এদের এদের যে লিমিটেশনসটা আমরা দেখি, তারপর ব্যবহারে আসবো। ঠিক আছে, মনে রাখবে কখনোই এর প্রধান লিমিটেশনস হচ্ছে কনিক্যাল প্রজেকশনের। তুমি এই প্রজেকশনের সাহায্যে, কনিক্যাল প্রজেকশনের সাহায্যে পৃথিবীর মানচিত্রকে তুমি কখনোই উপস্থাপন করতে পারবে না। বুঝেছে, তাহলে কি বললাম, যে পৃথিবীর মানচিত্রকে তুমি কখনো উপস্থাপন করতে পারবে না। হয়েছে, আর তাহলে আমি এখানে লিখছি লিমিটেশন বা সীমা সমূহ। এগুলো কিন্তু ছোট ছোট কোশ্চেন, আমি বললাম না এর থিওরিটিক্যাল পার্টটা বেশি করে পড়বে। পৃথিবীর মানচিত্রকে দেখানো যাবে না, পৃথিবীর মানচিত্র দেখাতে পারবে না। মানচিত্র, পরীক্ষাতে কোশ্চেন দেবে যে কোন প্রজেকশনের সাহায্যে পৃথিবীর মানচিত্র দেখানো যায় না, দেখানো যায় না। পৃথিবীর মানচিত্র মানে ওয়ার্ল্ড ম্যাপ,
ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ম্যাপকে তুমি দেখাতে পারবে না। আবার 2 নাম্বার লিমিটেশনস আমি বলতে পারি, যে কোনো বৃহৎ অঞ্চলকে তুমি দেখাতে পারবে না। বৃহৎ অঞ্চল, যে আমি দক্ষিণ আমেরিকা দেখাই বা আমি আফ্রিকাকে দেখাই, দেখাতে পারবে না। বৃহৎ অঞ্চলকে দেখানো যাবে না, যাবে না, কারণ স্কেল ফলো করবে না। তারপরে হচ্ছে কি তোমার তোমার শেপ বা আকৃতি, আয়তন, এগুলো কিছুই ফলো করবে না। মানে হচ্ছে কি এই যে তোমার হচ্ছে যেটা বললাম, আয়তন আয়তন তোমার বা আকৃতি ঠিকভাবে দেখানো যাবে না। তাহলে স্কেলটা শুধুমাত্র ঠিক থাকবে ইয়েতে, স্ট্যান্ডার্ড প্যারালালের কাছে। তাহলে এগুলো হচ্ছে সীমা সমূহ। এখন এর ব্যবহার কি? এই ব্যবহার থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষাতে আসে। ব্যবহার কি, কোথায় আমরা এর ব্যবহার করতে পারি? প্রথমেই মনে রাখবে যে মধ্য অক্ষাংশে, যাই বলুক মধ্য অক্ষাংশে, আর একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত অঞ্চলগুলোর পূর্ব এবং পশ্চিমে বিস্তৃতি বেশি আছে, তাই তো, যেমন ওয়েস্টের থেকে ইস্টের দিকে যদি বিস্তৃতি বেশি আছে, এমন কিছু এক্সটেনশন দেওয়া আছে, তখন কিন্তু এই প্রজেকশনটা আমার কাজে লাগবে। মানে বলেছে ধরো যে একটা রেল লাইনকে দেখাও, রেল লাইন, বা ধরো আমি এরপর এক্সাম্পলে দিচ্ছি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে কে কোন প্রজেকশনের মাধ্যমে দেখানো যেতে পারে। তার মানে কি, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে একটা মধ্য অক্ষাংশে পড়ছে, তার সাথে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে, হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে প্রজেকশনে আমরা দেখাতে পারবো। তাহলে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত, পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত অঞ্চলগুলোকে আমরা দেখাতে পারি, অঞ্চলগুলোকে দেখানো যেতে পারে। উদাহরণগুলো আমি লিখছি না, দেখো এখানে আরো কিছু উদাহরণ আছে। যেমন যদি বলে রেলওয়ে, রেলওয়ে লাইন বা রোডওয়ে, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, বা এখানে দিতে পারে যে ইউএসএ কানাডার বাউন্ডারি। তাহলে ইউএসএ কানাডার বাউন্ডারি কোথায় আছে? মধ্য অক্ষাংশে আছে, পূর্ব পশ্চিমে বিস্তার বেশি রয়েছে। তাহলে আমরা কিন্তু দেখাতে পারি। বা ভারতের একটা এখানে খুব ভালো জিনিস আছে, যে নর্মদা উপত্যকা, নর্মদা উপত্যকা, নর্মদা উপত্যকাকে আমরা দেখাতে পারি। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলতে চাইছি যে যার এক্সটেনশন পশ্চিম থেকে পূর্ব থেকে বেশি, তাকে আমরা সুন্দর করে ভালো করে দেখাতে পারবো। ঠিক আছে, এগুলো গেল এর ব্যবহার। তাহলে এই ব্যবহারগুলো মনে রাখবে, কিন্তু এইখান থেকে কোশ্চেন আসে, এগুলোর থেকে কোশ্চেন হবে। নর্মদা উপত্যকা, পূর্ব পশ্চিম বিস্তৃতি যেখানে, সেগুলো কিসের সাথে দেখা যেতে পারে? সেগুলোকে দেখানো যেতে পারে সাংখ্যব যে অভিক্ষেপ আছে, সেই সাংখ্যব অভিক্ষেপের সাহায্যে আমরা সেগুলোকে দেখাতে পারি। হয়েছে। এরপরে আমরা আসবো সিলিন্ড্রিক্যাল প্রজেকশনের একটি ভাগ, সেটা হচ্ছে কি বললাম, সেটা হচ্ছে মার্কেট প্রজেকশন, মার্কেট অর প্রজেকশন। দেখো এটা, এগুলো কেন আলোচনা করছি, কারণ এগুলো বেসিক, পরীক্ষাতে যদি দেয় এগুলোর থেকে কোশ্চেন দেবে। স্ট্যান্ডার্ড প্যারালাল, স্ট্যান্ডার্ড প্যারালালে এর স্কেল, জেনারেটিং গ্লোবের যা স্কেল থাকবে সেই একই স্কেল থাকবে, বা লিখবে যে এখানে স্কেলের বিচ্যুতি হবে না, স্ট্যান্ডার্ড প্যারালালে স্কেলের বিচ্যুতি হবে না। ঠিক আছে, এইবার আমরা আসবো মার্কেটের প্রজেকশন। ঠিক আছে, দেখো আমি তিনটে কেন আলোচনা করলাম জানো তো, এই তিনটে হচ্ছে কি ভাইটাল। পরীক্ষক যদি দেন এই তিনটে থেকেই মেনলি দেওয়ার কথা। তোমাদের 9-10-এর কথা বলছি, 11-12-এ দিয়ে দিতে পারে যে কোন দেশ, এই দেশ, এগুলো দিতে পারে। ঠিক আছে, তাহলে পরে আছে আমার মার্কেটের অভিক্ষেপ। এটা মার্কেটের যে অভিক্ষেপ, একজন ডাচ কার্টোগ্রাফার মার্কেটর জেরাডাস কারমার বলে একজন এটাকে 1569 এটাকে ডেভেলপ করেছিলেন, পুরোপুরি বেসড অন ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ঠিক আছে, এটাকে নর্মালি অর্থোমরফিক প্রজেকশন বলা হয়। অর্থোমরফিক প্রজেকশন আমি কি বললাম, প্রথমে আলোচনা করেছিলাম যে অর্থোমরফিক যে প্রজেকশন গুলো, যেখানে জেনারেটিং গ্লোবে কোন একটি থাকা বা কোন একটি ম্যাপের আকৃতিকে সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করা হয়, সেটাকে ট্রু শেপ বা অর্থোমরফিক প্রজেকশন বলা হয়। তাহলে মার্কেটের প্রজেকশন হচ্ছে এক ধরনের ট্রু শেপ বা অর্থোমরফিক প্রজেকশন। তাহলে এগুলো কিন্তু ছোট ছোট আসতে পারে।
প্রজেকশন, এবং এই প্রজেকশনে হচ্ছে গিয়ে অ্যাজিমুথ বা বেয়ারিং ঠিক রাখার সবসময় চেষ্টা করা হয়। তাই জন্য এই প্রজেকশন আমাদের নাবিকদের কাছে বা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন যাত্রা করে সমুদ্রে, বুঝতে পারছো তো, তাদের কাছে এই প্রজেকশনের ব্যবহার হচ্ছে গিয়ে সর্বাধিক। তাহলে মার্কেটের প্রজেকশন আমরা যদি লিখি, প্রথমেই লিখবে কি আবিষ্কর্তা, এটা আবিষ্কর্তাটা মনে রাখবে যে 1569-এ 1559 সালে, এর নাম হচ্ছে মার্কেটর, মার্কেটর জেরার্ডাস কার্মার, ইনি ডেভেলপ করেছিলেন এই প্রজেকশনটা। সালটা মনে রাখবেন, অনেক সময় সালটাও দিতে পারে যেহেতু এগুলো বেসিক, ঠিক আছে, এই সালটাও দিতে পারে। ইনি আবিষ্কার করেছিলেন মার্কেটের অভিক্ষেপ। প্রথমে মনে রাখবে যে এটি এক ধরনের, এটি এক ধরনের কি অর্থমরফিক, আমি বললাম এক ধরনের অর্থমরফিক, তার সাথে কি মরফিক, তার সাথে অ্যাজিমুথাল ট্রু বিয়ারিং, অ্যাজিমুথাল অভিক্ষেপ। যেহেতু এটা আহ অর্থমরফিক এবং এজিমুথাল, সেই জন্য মনে রাখবে যে এটা ব্যবহার সর্বাধিক প্রচল, মানে সবার মধ্যেই আর কি, মানে সবার মধ্যে নয়, যারা আর কি ভ্রমণ করেন সমুদ্রে যান, ঠিক আছে, বা নাবিক বলতে পারি, তাদের কাছে এর ব্যবহার হচ্ছে গিয়ে সর্বাধিক। এটা হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন। এইবারে মনে রাখবে এর প্রপার্টিস গুলো কি কি আছে। প্রপার্টিস হচ্ছে কি, এটা এক ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সুতরাং এখানে প্রজেকশনের মানে প্রজেকশন প্লেনের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র দ্বিমাত্রিক তলে বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়। ঠিক আছে, প্রথম মনে রাখবে যে এখানে যে প্যারালাল গুলো থাকবে, সেই প্যারালাল গুলো হচ্ছে গিয়ে কিরকম থাকবে প্রজেকশনটা, প্রজেকশনটা থাকবে এইরকম। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2, একটা দিই তাহলে তাহলে বুঝতে সুবিধা হবে, ওপর দিকে যাবেন, নিচেই দিলাম একটা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 10, 11। আমি ধরলাম এটা 0 ডিগ্রি, ঠিক আছে। যাই হোক, এখানে ছবিটা লম্বাটে হবে একটু। ফর এক্সাম্পল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রজেকশনটা কিভাবে হয়। এটা যদি করতে না সব থেকে ভালো সুবিধা হতো, কিন্তু তো করে তো লাভ নেই না। দেখো এখানে, এইখানে আমার 0 ডিগ্রি আছে। নর্মালি এগুলো অক্ষরেখা প্যারালাল এবং হচ্ছে গিয়ে এগুলো মেরিডিয়ান। এখন আমরা যদি দেখি যে এখানে যে প্যারালাল গুলো থাকছে না, এই প্যারালাল গুলো, এই প্যারালাল গুলো কিন্তু সেম লেন্থের আছে, প্রত্যেকটা দৈর্ঘ্য কিন্তু একই রকম আছে। আর যে মেরিডিয়ান গুলো আছে, সেই মেরিডিয়ান গুলো হচ্ছে গিয়ে ইকুয়াল এবং একই লেন্থের আছে, ঠিক আছে, একই লেন্থের আছে। কিন্তু এখানে যে মেরিডিয়ান গুলো থাকবে, সেই মেরিডিয়ান গুলো যে আমাদের যে তোমার দ্রাঘিমা রেখা আছে বা প্যারালাল আছে, সেই প্যারালালকে কি করছে, প্যারালালকে হচ্ছে গিয়ে তোমার রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রিতে ছেদ করেছে। এখন এখানে আরো একটি জিনিস আছে, যখন দেখো পোলের দিকে যাচ্ছ, এই যে এক একটা প্যারালাল, এই একটা প্যারালাল, এই একটা প্যারালাল, এদের মধ্যে যে গ্যাপটা, এদের মধ্যে গ্যাপটা দেখো বেড়ে বেড়ে যাচ্ছে, নিচের দিকে দেখো গ্যাপটা, যেহেতু ছবিটা আমি হাতে এঁকেছি বলে অতটা হয়নি, তাহলে গ্যাপটা, এই যে গ্যাপটা, এর মধ্যে যে গ্যাপটা ছিল, এটা এখানে বেড়ে গেছে, এটা আবার এখানে বেড়ে গেছে, এটা আবার এখানে বেড়ে যাচ্ছে, এটা আবার এখানে বেড়ে যাচ্ছে। আগে সিলিন্ড্রিক্যাল যেমন ছোট ছিল, এখানে তাও উল্টো হচ্ছে, ঠিক আছে, বেড়ে বেড়ে যাচ্ছে। যে এই যে বেড়ে বেড়ে যাচ্ছে, অনেক সময় কি এটাকে বিভিন্ন পদ্ধতিতে অঙ্কন করা হয়। অনেক সময় নর্মালি কি হয়, এগুলো বেড়ে বেড়ে যায় বলে উপর দিকে যে পোর্শন গুলোর ক্ষেত্রে আমার স্কেল আর ঠিক থাকছে না, আমি তাই মেরু যে অঞ্চলগুলো আছে, সেই মেরু অঞ্চলগুলোকে আমি ঠিকঠাক রিপ্রেজেন্ট করতে পারছি না বা ঠিকঠাক ভাবে দেখাতে পারছি না। তাহলে আমি যদি এখানে বৈশিষ্ট্যতে লিখি, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হবে, যে এদের প্যারালাল এবং হচ্ছে গিয়ে তোমার প্যারালালদের মধ্যে যে
তোমার হচ্ছে গিয়ে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হচ্ছে গিয়ে, সরি, মেরিডিয়ানদের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স সেম থাকছে, কিন্তু প্যারালালের মধ্যে ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। তাহলে তোমরা লিখবে যে দ্রাঘিমা রেখার মধ্যে দুটি, লিখবে দুটি দ্রাঘিমা রেখার মধ্যেকার দূরত্ব কি থাকছে, দূরত্ব একই থাকবে। 3 নম্বরে কিন্তু অক্ষরেখার দ্রাঘিমা যত মেরুর দিকে যাবে, অক্ষরেখার দ্রাঘিমা না, অক্ষরেখার মধ্যে দূরত্ব, দুটিটা প্রত্যেক দিতে বলে, দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব মেরুর দিকে ক্রমশ বাড়তে থাকবে, মেরুর দিকে ক্রমশ বাড়বে, ক্রমশ বাড়বে। এরপরে কি লিখবে, না এরপরে লিখবে যে হচ্ছে গিয়ে এই যে তোমার মেরিডিয়ান গুলো এবং হচ্ছে গিয়ে আহ প্যারালাল গুলো একে অপরের সাথে রাইট অ্যাঙ্গেলে ছেদ করছে, মানে অক্ষরেখা, দ্রাঘিমা রেখাগুলি, দ্রাঘিমা রেখাগুলো অক্ষরেখাকে 90 ডিগ্রিতে ছেদ করে, হয়েছে। আর এখানে লিখবে যে হচ্ছে গিয়ে এই ধরনের যে অভিক্ষেপ, এই ধরনের অভিক্ষেপে যে মেরু অঞ্চলকে উপস্থাপন করা যাবে না, মেরু অঞ্চলকে উপস্থাপন করা যাবে না, ঠিক আছে। তার মানে মেরু অঞ্চল আমরা যখন ওয়ার্ল্ডের ম্যাপ আমরা করি, দেখবে ওয়ার্ল্ডের ম্যাপ আমরা যদি করি, তাহলে ওয়ার্ল্ডের ম্যাপ আমরা মেরু কি সেইভাবে কি ঠিকঠাক ভাবে দেখায়, ঠিকঠাক ভাবে সেইভাবে দেখায় না। তার মানে আমাদের এই যে মার্কেটের প্রজেকশন বা অভিক্ষেপ, আমরা যদি ওয়ার্ল্ডের ম্যাপ করি, ওয়ার্ল্ডের ম্যাপ করলে যেহেতু দেখো এটার মোটামুটি এটা লম্বাটে হয়েছে, কিন্তু যদি আমি ক্যালকুলেশন অনুযায়ী করি তাহলে বেশ সুন্দর হবে, এবং হচ্ছে গিয়ে সমগ্র আমি দেখতে পাচ্ছি সমগ্র যে আমি ওয়ার্ল্ডের যে মানচিত্র, সেই মানচিত্রকে কিন্তু এখানে ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো, বোথ সাইড ছাড়া, দুই মেরু ছাড়া। তাহলে ওয়ার্ল্ডের ম্যাপের ক্ষেত্রে কিন্তু এই মানচিত্র, এই মানচিত্র সব থেকে উপযোগী, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে বিশ্বর ওয়ার্ল্ড ওয়াল ম্যাপ লিখবে, ওয়ার্ল্ড ওয়াল ম্যাপ। যদি আমরা দেওয়ালে টাঙিয়ে রাখবো যে সমস্ত মানচিত্র, সেগুলি খুব, এই ম্যাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়, খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। আর কি করা যায়, আর মনে রাখবে যে সামুদ্রিক পথ বা আকাশ পথে বা আকাশ পথে পথপ্রদর্শক হিসেবে এই ম্যাপ কাজ করে, হিসাবে কাজ করে। এটার সাহায্যে আর কি দেখাতে পারি, না এটার সাহায্যে আমরা ওয়ার্ল্ডের বিভিন্ন হচ্ছে আমরা দেখাতে পারি ড্রেনেজ প্যাটার্ন, সমুদ্র স্রোত। তাহলে কোশ্চেন আসতে পারে যে সমুদ্র স্রোত আমরা কিসে দেখাতে পারি, সমুদ্র স্রোত। তারপরে আমরা কি দেখাতে পারবো, ড্রেনেজ প্যাটার্ন মানে জল নির্গম প্রণালী, তার সাথে আমরা কি দেখতে পারবো, তাপমাত্রা, পৃথিবীব্যাপী কি আমরা তাপমাত্রা দেখাতে পারবো, তাপমাত্রা। তার সাথে কি তাপমাত্রা দেখালে বৃষ্টিপাতও দেখাতে পারবো। এগুলো আমরা এই মার্কেটের অভিক্ষেপের সাহায্যে দেখাতে পারবো। তাহলে এই লাস্টের তিনটে খুব কিন্তু মনে রাখবে, লাস্টে যে তিনটে চারটে পয়েন্ট বললাম, সেই তিন চারটে পয়েন্ট কিন্তু ভালো করে মনে রাখবে। ওয়ার্ল্ড ওয়াল ম্যাপ তৈরি করা যেতে পারে, নেভিগেশনের কাজে লাগতে পারে। আর সমুদ্র স্রোত, জল নিগম প্রণালী এবং তাপমাত্রা, বৃষ্টিপাতের যে মানচিত্র, সেই মানচিত্রকে আমরা কিন্তু ঠিকভাবে উপস্থাপন করতে পারবো। এইবারে দেখো এইখানে মার্কেটের প্রজেকশনে দুটো টার্ম আছে, একটি হচ্ছে রাম্ব লাইন, কি বললাম, রাম্ব লাইন, রাম্ব আর ইউ দ্বারা স্পেলিংটা হচ্ছে রাম্ব লাইন বা লক্সোড্রোম বলা হয়, RHUMB, এটা পরীক্ষাতে আসে কিন্তু। বা এটাকে বলা হয় লক্সড্রোম, কি বলা হচ্ছে, লক্সোড্রোম, LA হয়েছে। আর একটা আছে গ্রেট সার্কেল, সার্কেল।
এখন রাম লাইন বা লক্ষ্যড্রোম পরীক্ষাতে আসে, রাম লাইন বা লক্ষ্যড্রোম কোন প্রজেকশন ব্যবহার হয় সবাই জানে। এখন রাম লাইন বা লক্ষ্যড্রোম কি না, এটা হচ্ছে কি মানচিত্রে অবস্থিত দুটি বিন্দু আছে, এই একটি বিন্দু আছে, এই বিন্দু আছে। এই বিন্দুকে যদি আমি, এটা এ বিন্দু হয়েছে তো, আর এটা বি বিন্দু, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এই দুটো বিন্দুকে আমি যদি দুটো সমান্তরাল বা সোজা রেখা দিয়ে যোগ করি, তাহলে আমরা যে কোণগুলো পাবো, কোথায় কোণ, এখানে একটা কোণ পাবো, এখানে একটা কোণ পাবো। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেল, প্রত্যেকটি অক্ষরেখায় যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের পরিমাণ একই। অ্যাঙ্গেলের পরিমাণ একই বলে নেভিগেশনের খুব কাজে সুবিধা লাগে। একই অ্যাঙ্গেলে, তার মানে ওই অ্যাঙ্গেলে গেলেই ও নির্দিষ্ট জায়গাতে পৌঁছে যাবে। ধরো যদি একে এই জায়গাতে যেতে হয়, আমি কথায় কথা বলছি, এখানে কেউ আছে, একে যদি এই জায়গাতে আসতে হয়, ডি আছে, এখানে সি আছে, সি দাঁড়িয়ে আছে, সি কে ডি তে আসতে হবে, তাহলে ও কি করবে, মানচিত্রে কি করবে, মানচিত্রে একটা এইভাবে সোজা দাগ টানবে। দাগ টেনে দেখবে যে এখানে যে মেরিডিয়ান গুলো আছে তার রেসপেক্টিভে এই লাইনটা কত ডিগ্রি কোণ করেছে। প্রত্যেকটার সাথে কিন্তু কোণের পরিমাণ কিন্তু একই হবে, প্রত্যেকটার সাথে কোণের পরিমাণ একই হবে। এটাও যদি থিটা হয়, এটাও থিটা, এটাও থিটা, 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 ঠিক আছে। তাহলে কি হবে, ধরো 40 40 40 40, তাহলে এখানে যে আছে সে বলবে ঠিক আছে ভাই, 40 ডিগ্রি যে কোণ, সেই অ্যাঙ্গেল বরাবর নর্থ ইস্টের দিকে বা সাউথ ইস্টের দিকে চল, তাহলে ডি কে পেয়ে যাবো। তাহলে এই যে যে রেখা, যে রেখা একই অ্যাঙ্গেলে, একই অ্যাঙ্গেলে আমার যে দ্রাঘিমা রেখাগুলোকে ছেদ করছে, সেই রেখাটাকে কি বলা হচ্ছে, রাম লাইন বা লক্ষ্যড্রোম বলা হয়। ঠিক আছে, রাম লাইন বা লক্ষ্যড্রোম কি না, একটা স্ট্রেট লাইন যেটা দুটো পয়েন্টকে এই প্রজেকশনে যোগ করছে এবং একটা কনস্ট্যান্ট বিয়ারিং দিচ্ছে, কনস্ট্যান্ট একটা কোণ দিচ্ছে, কনস্ট্যান্ট অ্যাঙ্গেল দিচ্ছে, সেই অ্যাঙ্গেলটাকে কি বলছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে রাম লাইন বা লক্ষ্যড্রোম। হয়েছে, তাহলে রাম লাইন বা লক্ষ্যড্রোম কোথায় ব্যবহার হয় না, মার্কেটের অভিক্ষেপে। কি করার জন্য না, বিয়ারিং নির্ণয় করার জন্য, কোণ নির্ণয় করার জন্য। হয়েছে, তারপর আছে তাহলে একটা কথা ইউজ করলাম, গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল মানে কি, মানে আমাদেরকে যখন পৃথিবীতে তখন এক জায়গা থেকে অন্য জায়গাতে বাই ফ্লাইটে বা এরোপ্লেনের মধ্যে যেতে হয়, তাহলে এরোপ্লেনটা কি সোজা যায়, এরোপ্লেন কি সোজা যায়? যে ধরো আমার আহ এই আমার পৃথিবী, ছবিটা এঁকে তোমাদেরকে দেখাই। ধরো পৃথিবী আছে, গ্রেট সার্কেলটা কি, গ্রেট সার্কেল হচ্ছে শর্ট ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে। হয়েছে, এইবারে ধরো এখানে একটা ফ্লাইট আছে, এই ফ্লাইটটা এখানে যাবে। হয়েছে, তো এখানে যাবে, এ স্থান থেকে বি স্থানে ফ্লাইটটা যাবে। তাহলে ফ্লাইটটা যখন উড়ে, আমার যদি এটা সারফেস হয়, ধরো এটা এ স্থান, এটা বি স্থান, ঠিক আছে, এটা বি স্থান। তাহলে ফ্লাইটটা যখন উড়ে তখন কি এইভাবে উড়ে, ফ্লাইটটা যায় কি ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের উপরে এইভাবে উড়ে দিয়ে এইভাবে যায়, একটা নির্দিষ্ট পাথকে ফলো করে, তাই তো, এইভাবে যায়, এইভাবে গিয়ে এইভাবে যায়, মানে কিভাবে যাচ্ছে, আমার যদি সারফেসে হয়, এই দেখো আমি যদি হাতের মুঠাতে দেখাই, তাহলে যদি এই স্থান থেকে এই স্থানে আসতে হয়, ফ্লাইট কি করে, এইভাবে উড়ে দিয়ে এইভাবে আসে, এইভাবে আসে, একটা সার্কেল ফলো করছে, তাই তো। বল থাকলে ভালো হতো, এই স্থান থেকে এই স্থানে আসবে, তাহলে এ কি সোজা এখান থেকে আসবে, সোজা কি আসবে, সোজা আসবে না, ও কি করবে, এইভাবে উড়বে, এইভাবে আসবে, উপর দিয়ে উড়বে, স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে দিয়ে নিচের দিকে নেমে আসবে, তার মানে একটা সার্কেলকে ফলো করছে। এখান দিয়ে এইভাবে আসছে, এইটা, এটা কিন্তু শর্ট রুট, আমরা ভাবছি যে এটা শর্ট রুট, কিন্তু না, এখানে কোরিওলিস ফোর্স কাজ করছে, অনেক কিছু ব্যাপার আছে, এই জন্য কি হয়, ফ্লাইটটা এইভাবে উড়ে, ঠিক আছে, ফ্লাইটটা এইভাবে উড়ে একটা সার্কেল করে, ঠিক আছে, কিভাবে যাচ্ছে না, ফ্লাইটটা এ স্থান থেকে উড়লো, এইভাবে গিয়ে এই স্থানে পৌঁছায়, ফ্লাইটটা এইভাবে আসে না কখনোই, ফ্লাইটটা এইভাবে গিয়ে এইভাবে তাহলে একটা কি, একটা সার্কেল একটা হচ্ছে আমার, এই সার্কেলটাই কি বলা হয়, গ্রেট সার্কেল। আমরা গ্রেট সার্কেল বলতে মহাবৃত্তকে বুঝি, মানে নিরক্ষরেখাকে বুঝি, কিন্তু সেটা নয়, এখানে নেভিগেশনের ক্ষেত্রে কি করা হয়, একটা এইভাবে সার্কেল একটা কমপ্লিট করা হয়, যে সার্কেলটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ফ্লাইট গুলো তার নির্দিষ্ট যে জায়গা বা নির্দিষ্ট গন্তব্যে তারা কিন্তু সে পৌঁছায়, এটাকে বলা হয় গ্রেট সার্কেল। কি বলা হচ্ছে, গ্রেট সার্কেল। তাহলে গ্রেট সার্কেলও কোন অভিক্ষেপের সাথে যুক্ত যদি বলা হয়, না এখানে বলবে যে গ্রেট সার্কেল স্যার মার্কেটের যে অভিক্ষেপ আছে সেই মার্কেটের অভিক্ষেপের সাথে যুক্ত। ঠিক আছে, তাহলে এই তিনটে কিন্তু ভালো করে পড়বেই। এই তিনটের যে বৈশিষ্ট্য, আমি কথা কথা বলছি, সিলিন্ড্রিক্যালের যে বৈশিষ্ট্যগুলো পড়লে সেগুলোই পরে আবার থাকবে সিলিন্ড্রিক্যালের যে ভাগগুলো আছে সেগুলোতে।
বা কনিক্যালের যেগুলো পড়লে সেগুলো এবার কনিক্যাল 1 স্ট্যান্ডার্ডে ভাগ, তোমার বৈশিষ্ট্য আছে, 2 তে বৈশিষ্ট্য আছে, বোনসে কিছু বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, কিছু কিছু জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই তিনটে হচ্ছে বেস, এই তিনটে কিন্তু ভালো করে পড়বে। এই তিনটের থেকে যদি ডিপলি কোশ্চেন হয় তাহলে এই তিনটে প্রপার্টিস গুলোর থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। আর বাকি যে এগুলো থাকবে সেগুলোর থেকে কোনটার সাহায্যে কি দেখানো হয়, কোন মানচিত্র দেখানো হচ্ছে, এগুলো থাকবে, কি আবিষ্কর্তা কি, এগুলো থাকবে, বা কোন ধরো ইউনিভার্সাল যে ট্রানভার্স যে মার্কেটার আছে, বা ইউটিএম যে প্রজেকশন, যে সেই প্রজেকশনে করা টাইম জোন আছে, বা অক্ষাংশ বা দ্রাঘিমাংশ বিস্তার কত, সেই জিনিসগুলো থাকে, সেগুলো আমি বলে দেবো কালকে। ঠিক আছে, কালকে বাকি যে প্রজেকশন গুলো থাকবে যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো আগামী কালকের ক্লাসে আলোচনা করে দেবো। ঠিক আছে।